সুন্দরভাবে শুরু করে দিই। আমরা বই যাকা শুনেন সবাই, সব ভিতরে চেয়ার খালি আছে তো দিলেন ভাই, সামনে কিছু চেয়ার দিয়ে শুদ্ধ করে বুঝো চেয়ার নিয়ে আপনারা বইয়া প্রশ্ন উত্তর দিলেই বা আপনার প্রশ্নটা সম্পর্ক করে দিবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী এবং সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা যারাই আছেন, আমাদেরকে এখানে আজকে আসার সুযোগ করে দেওয়ার জন্য প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা, বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বাংলাদেশ সেন্টারের মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মুহিবুর রহমান মুহিব, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান আমাদের কবির ভাই, আমার পাশে আছেন আমাদের চিফ ট্রেজারার ফাইজুল হক সাহেব, আর আমাদের একজন মেম্বার, উনি হলেন আপনারা সবাই চিনেন ফেরদৌস রহমান। উনি একদম এই সেন্টারের বিগিনিং থেকে সংবিধান সংগঠনের জন্য যে 6 জনের কমিটি করা হয়েছিল সেই কমিটিতে উনি ছিলেন, আমি একটা ইতিহাসে দেখেছি, এবং উনি একজন হাই কমিশনারের স্ত্রী ছিলেন। তো আমাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা প্রশ্ন করবেন, মন খুলে প্রশ্ন করবেন, এটাই আমার দাবি, কারণ আমরা চাই আপনারা এই কমিউনিটিতে এইটা প্রচার করেন যে আমরা কি করতেছি। আমার একটাই, আমি উনাকে দেওয়ার আগে আমি একটা দাবি আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে এই সংগঠনে যদি সব সংগঠনে একটা কি বলেন সিস্টেম আছে বা সংবিধান আছে, আমরা যদি সংবিধানটা মেনে চলি তাহলে এই বাংলাদেশের সেন্টারে কোনো ঝগড়া থাকবে না এবং কোনো সংগঠনে কোনো ঝগড়া থাকবে না। আমার মূল দাবি হলো কি সংগঠনে সংবিধানটা মানার জন্য আপনাদের কাছে, এবং আপনারা এইটা প্রচার করবেন। এখন আমার এই সংগঠনের সেক্রেটারি সাহেব প্রফেসর শহীদুর রহমান, উনি ওনার লিখিত বক্তব্য পাঠ করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগেও 2 বার আপনাদের সম্মুখে বাংলাদেশ সেন্টারের সমস্যা এবং সমাধান বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি এবং বিশাল নোট দিয়েছি আপনাদের কাছে, এবং সেই জন্য আজকে আর খুব বড় নোট নিয়ে আসলাম না। আপনাদের তো জানাই আছে সবকিছু গত 2 বছরে কি ঘটেছে। তো আজকে খুবই সংক্ষেপে 17ই নভেম্বর বাংলাদেশ সেন্টারে আমাদের মাননীয় রাষ্ট্রদূত, যিনি আমাদের পদাধিকার বলে আমাদের চেয়ারপারসন, তিনি আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা আহ্বান করেছিলেন। এই সভা আহ্বানের আগে 26 তারিখ গত মাসের আমাদের সাথে এবং আমাদের প্রতিপক্ষ দেওয়াস ভাইদের সাথে 8জন নিয়ে মিটিং হয়, এবং সেই মিটিং এর প্রেক্ষিতে মাননীয় রাষ্ট্রদূত তার উপরে অর্পিত ক্ষমতা বলে তিনি সেই মিটিংটি ডেকেছিলেন, এবং সেই মিটিংকে কেন্দ্র করে কি ঘটনা সেদিন ঘটেছে এই বিষয়টা আপনাদেরকে অবহিত করার জন্য আজকের এই মিটিং। তো আমি যেটা লিখিত আপনাদেরকে পাঠিয়েছিলাম সেটা আগে পড়ে নেই, তারপরে আপনাদের যত প্রশ্ন আমি সব উত্তর দিব খুবই সংক্ষেপে। আপনারা শুনেছেন আমাদের সেক্রেটারি সাহেব প্রস্তাব, উনি বলেছেন যে 3টায় সবাই ছেলেমেয়ে আনতে যাবেন, তো আমি খুব হাই স্পিডে সবকিছু বলবো। আপনাদের যা জানা আছে যদি আমি ক্লিয়ার নাও করতে পারি আমার কাছ থেকে ক্লিয়ার করে নেবেন। 17ই নভেম্বর 2025 বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদের একটি পূর্ব নির্ধারিত সভায় কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রেক্ষাপট। আপনারা অবগত আছেন যে 2023 সালের 26শে নভেম্বর বাংলাদেশ সেন্টারের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় যথাক্রমে পার্মানেন্ট সদস্যদের 18 জন প্রতিনিধি পার্মানেন্ট সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন, যাদের টেনিউর সাংবিধানিকভাবে 2 বছর পরে তারা আবার নির্বাচিত হবেন।
তন্মধ্যে একজন লাল প্যানেল থেকে এবং 17 জন সবুজ প্যানেল থেকে জয়লাভ করেন। সাধারণ সদস্য আজীবন সদস্যদের 17 জন প্রতিনিধি তাদের সরাসরি ভোটে কেবলমাত্র লাল প্যানেল থেকে নির্বাচিত হন, যাদের টেনিউর ছিল সাংবিধানিকভাবে 1 বছর। রেফারেন্স হলো সংবিধানের 38-এর 2 উপধারা। এই 35টি শূন্য পদ পূরণ করে লক্ষ্য করবেন 49 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয়। 49 জনের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট, যার সিম্পল মেজরিটি হলো 25 ম্যানেজমেন্ট গঠিত হয়। উক্ত নির্বাচিত প্রতিনিধি ছাড়াও কাউন্সিল অফ ম্যানেজমেন্টে রয়েছেন 10 জন প্রতিষ্ঠাতা সদস্য, যাদের টেনিউর মৃত্যুর আগ পর্যন্তই থাকে। 4 জন কর্পোরেট প্রতিষ্ঠাতা প্রতিনিধি আজীবন সদস্য। তারাও সেন্টারের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা সংবিধান অনুযায়ী সব সময় বাংলাদেশের রাষ্ট্রদূত পদাধিকার বলে সেন্টারের চেয়ারপারসন, উনি হলেন সাংবিধানিক চেয়ার, যেটা সংরক্ষিত আসন। চেয়ারম্যানের সভাপতিত্বে নির্বাচনের অনধিক সর্বোচ্চ 3 মাসের ভিতরে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম সভা আহ্বান করা বাধ্যতামূলক, যেটা ম্যান্ডেটরি। প্রথম সভায় 7 জন সহ সভাপতি উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং প্রাপ্ত ভোটের ক্রম অনুসারে তাদের জ্যেষ্ঠতা নির্ণয় করা হবে। এইভাবে একজন সাধারণ সম্পাদক, 3 জন সহকারী সাধারণ সম্পাদক, 1 জন চিফ ট্রেজারার ও 2 জন সহকারী ট্রেজারার নিয়োগ দেওয়া হয়। 8 জন সদস্যের একটি নির্বাহী বা ইসি কমিটি গঠন করা হয়। 1 থেকে 3 সদস্য বিশিষ্ট উপকমিটি ইফ নেসেসারি এন্ড হোয়েন নেসেসারি, এটা ম্যান্ডেটরি নয়, গঠন করা হয়। ব্যাংক ম্যান্ডেট যারা পাবেন তাদের নাম ঘোষণা করা হয়, তারাই চেক সই করবেন, করার জন্য বৈধতা পাবেন। প্রতিটি কমিটির মধ্যে বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি থাকা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, উপরে বর্ণিত আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন না মেনে জনাব দেলোয়ার হোসেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান না করে নির্বাচনের দিনেই তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিয়ে সংবিধান লঙ্ঘন করেন। ফলে যে সংকট সৃষ্টি করেছেন, তারই ধারাবাহিকতায় পরবর্তী 2টি বছর দুইটি প্রতিদ্বন্দ্বী নির্বাহী কমিটি ও উপকমিটি সমূহ গঠিত হয়েছে এবং বিগত 2 বছর ধরে নানামুখী সংকট সৃষ্টি হয়েছে। অবৈধ কমিটির মাধ্যমে জনাব দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা চেক স্বাক্ষর করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে যাচ্ছেন। এইসব বিষয়ে আমাদের পূর্ববর্তী প্রেস কনফারেন্সে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিভিন্ন বিষয়ে আরো জানতে চাইলে পরবর্তীতে আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন। চলমান এই সংকট নিরসনে বহুমাত্রিক প্রচেষ্টা বারবার বিফল হয়েছে। চ্যারিটি কমিশন, আমাদের রেগুলেটরি বডি, চ্যারিটি কমিশন একাধিক নির্দেশনায় মেমোরেন্ডাম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য ট্রাস্টিদেরকে তাগিদ দিয়েছে। অরবিটেশন, মিডিয়েশন, এখানে সি একটা ভিতরে চলে গেছে, মিডিকেশন হয়ে গেছে, এটা সিটা আপনার অমিট হবে, মিডিয়েশন হবে। এর মাধ্যমে কোনো কমিটি, সেটা কমতি হয়ে গেছে, কমিটি বৈধ তা নির্ধারণ করার কথা চ্যারিটি কমিশন বলেছে। আরবিট্রেশনের মাধ্যমে কোন কমিটি বৈধ সেটা নির্ধারণের জন্য চ্যারিটি কমিশন বারবার চিঠি দিয়েছে। তাছাড়া সময়ের পরিক্রমায় জনাব দেলোয়ার হোসেন ও তার লাল প্যানেল থেকে নির্বাচিত 17 জন প্রতিনিধি, যাদের টেনিউর সংবিধান অনুযায়ী, আমি রেফারেন্স দেই সংবিধানের 38-এর 2 ধারায় অনুযায়ী 1 বছর ছিল তাদের মেয়াদ। 1 বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত না হওয়ায় কাউন্সিল অফ ম্যানেজমেন্টে তাদের পদ শূন্য হয়ে গেছে। তাই সাংবিধানিকভাবে 17 জন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য নন দেলোয়ার হোসেন সহ। তাই ব্যাংক সহ দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা অবৈধভাবে সেন্টারের তহবিল ও হিসাব দখল করে আছেন, তাদেরকে এজন্য ভবিষ্যতে জবাবদিহি করতেই হবে। এমত অবস্থায় এই সংকট উত্তরণের ঐতিহাসিক ও চলমান প্রচেষ্টার অংশ হিসাবে মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম আমাদের এবং আমাদের প্রতিপক্ষের 8 জনকে নিয়ে গত মাসের 26 তারিখে বাংলাদেশ হাইকমিশনে একটি মিটিং করেন। যৌথ আলোচনার পর সংবিধানে তার উপর অর্পিত দায়িত্ব বলে চেয়ার অ্যাকশনে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা ডাকার সিদ্ধান্ত নেন এবং বিগত 4 নভেম্বরে প্রেরিত এক নোটিশে চেয়ার অ্যাকশনে 17 নভেম্বর কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করেন। বাংলাদেশ দূতাবাসের প্রেরিত নোটিশ প্রেরণের সঠিকতা নিয়ে সাংবাদিক ভাইরা আমাকে ইতিপূর্বেও একাধিকবার প্রশ্ন করেছেন। মৃদা ভাই এখানে আছেন, তারা আমাকে প্রশ্ন করেছেন। উত্তরে আমি বলতে চাই, পদাধিকার বলে চেয়ারম্যান, হুইচ ইজ এক্স অফিসিও, পদাধিকার বলে চেয়ারম্যান পদে আসীন কোনো ব্যক্তি তার নিজের অফিসিয়াল পেডে নোটিশ প্রেরণ করতে পারেন, এটা বৈধ। তবে যদি তিনি সেন্টারের কর্মচারী বা ভলান্টিয়ারদেরকে নির্দেশ দেন মিটিং ডাকার জন্য, সেই নোটিশ যেতে হবে
সংগঠনের প্যাডে, এই জিনিসটা মনে রাখবেন। কিন্তু এক্স অফিসিও যদি নিজে মিটিং ডাকেন অবশ্যই তিনি তার নিজের প্যাডে ডাকবেন, সেটা আইনসম্মত এবং বৈধ। 17 নভেম্বর কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভায় পরিকল্পিত নাশকতা, আমি ইচ্ছা করেই নাশকতা শব্দটি বলেছি। আমি যথারীতি সভাস্থলে নির্ধারিত সময়ে উপস্থিত হই বিকেল 6:30 6:30। সেন্টারে প্রবেশ করে দেখতে পাই জনাব দেলোয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা মিটিং রুমে তালা দিয়ে রেখেছেন। আমি হল রুমে প্রবেশ করি। হল রুমে প্রবেশের পথে অন্তত 2 জন পার্মানেন্ট মেম্বারকে সেখানে উপস্থিত দেখতে পাই, যারা কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য নন, তারা সেখানে থাকার কথা না, তাদেরকে আমি দেখতে পাই। আমি আরো দেখতে পেলাম বেশ কয়েকজন সম্মানিত সাংবাদিক হলের ভিতরে ও বাইরে ক্যামেরা ফ্ল্যাশ উত্থিত করে প্রস্তুত রয়েছেন শুটিং এর জন্য। একটা কথা বলি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, এটা আপনাদের কোনো শুটিং এর জন্য। অবাক হলাম, কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং কোনো পাবলিক মিটিং নয়। কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং এ অনুমতি ছাড়া কারো প্রবেশ নিষেধ। যাই হোক, হল রুমে প্রবেশ করে দেখি রুমের ভিতরে পাতানো সমস্ত চেয়ার টেবিল দাও। জনাব দেলোয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা পাতানো সব চেয়ার টেবিল গুটিয়ে এক পাশে রেখে দিয়েছেন। কিন্তু আমরা চেয়ার টেবিল বসানোর উদ্যোগ নেওয়ার পূর্বেই মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও তার সহযোগীরা সেন্টারে প্রবেশ করেন। মাননীয় রাষ্ট্রদূতের সেন্টারে আগমনের সাথে সাথে অপ্রত্যাশিতভাবে সাংবাদিক ভাইয়েরা বেপরোয়াভাবে তাকে ঘেরাও করে রাখেন, এলোপাতাড়ি প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন। ব্যবস্থাপনা পরিষদের সভায় নন পাবলিক মিটিং সাংবাদিকদের অনুমোদিত উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল উপস্থিতিও তাদের এই অপ্রত্যাশিত আচরণের বৈধতা প্রশ্ন সাপেক্ষ। শুধু তাই নয়, ব্যবস্থাপনা পরিষদের সদস্য জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে সর্বজনাব মাহবুব আহমেদ রাজু, আলী আহমেদ বেবুল, শিব্বির আহমেদ, মামুনুর রশিদ ভিডিও ফুটেজ অনুকরণে আমি লিখেছি সহ তার কতিপয় সহযোগী অত্যন্ত অশালীন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন এবং সভাস্থলে চরম হাঙ্গামা ও নৈরাজ্যের সৃষ্টি করেন। তাদের শিষ্টাচার বহির্ভূত আচরণ, চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সভাস্থলে চেয়ার টেবিল গুটিয়ে রেখে সভা পরিচালনার ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে সভায় আগত মাননীয় রাষ্ট্রদূত ও অন্যান্য প্রতিনিধিদেরকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। কথা ও আচরণে তারা মাননীয় রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত, মিনিস্টার, কাউন্সিলর মিনিস্টার, ফার্স্ট সেক্রেটারি সহ সভায় সমাগত সকল সদস্যদের সাথে বেয়াদবি ও অবমাননা প্রদর্শন করতে থাকেন। ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও চেয়ারপারসনের উপস্থিতিতে সভাস্থলে চেয়ার টেবিল প্রত্যাহার করে নিয়ে চরম ধৃষ্টতার পরিচয় দেন। ঘটনাস্থলে চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন ছাড়া সাংবাদিকদেরকে ডেকে এনে সুপরিকল্পিতভাবে সভা কক্ষে হইচই হট্টগোল গালিগালাজ করে এক ভীতিকর নৈরাজ্য সৃষ্টির দ্বারা সবার কাজ বিঘ্নিত করেন। নিরাপত্তাহীন ত্রাসের রাজত্ব কায়েম করার মাধ্যমে রাষ্ট্রদূতকে জোরপূর্বক সভাস্থল পরিত্যাগ করতে বাধ্য করেন। এমনকি মাহবুব আহমেদ রাজুকে মাননীয় রাষ্ট্রদূতের গাড়ি পর্যন্ত ধাওয়া করতে দেখা যায়, যা ভিডিও ফুটেজে পরিষ্কার প্রতীয়মান। যদি না থাকে আমি আপনাদেরকে পাঠাতে পারবো, আমাকে বলবেন। বাংলা ও ইংরেজি ভাষায় মহিলাদের উদ্দেশ্যে যেসব গালিগালাজ করা হয় তা কোনো সভ্য মানুষের মুখের ভাষা হতে পারে না। আপনারা ভিডিও ফুটেজ দেখে নেবেন। এদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ডিসিপ্লিনারি ব্যবস্থা সহ সকল আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদের আচরণ জননিরাপত্তার জন্য হুমকি, তাই এদের জন্য কোম্পানি অ্যাক্ট 48 এর আওতায় পাবলিক সেফটি এন্ড সিকিউরিটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে সিআরবি, ডিবিএস চেক সহ মেন্টাল হেলথের রেফারেন্স নিতে হবে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার আকস্মিকতায় একস্থলে ভয়ভীতি ছড়িয়ে পড়ে, তাই জননিরাপত্তার স্বার্থে সেন্টারের সেক্রেটারি হিসাবে আমি অধ্যাপক শহীদুর রহমান, মাফ করবেন আমি লেখা অধ্যাপক সেই জন্য পড়ে ফেললাম, আমি শহীদুর রহমান পুলিশের সহযোগিতা কামনা করি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনমনের স্বস্তি ফিরে আসে। এমত অবস্থায় সকলের অনুরোধে মাননীয় রাষ্ট্রদূত সভায় ফিরে আসেন এবং সবার কাজ শুরু করেন। কিন্তু পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও জনাব দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা সবার কাজে বাধা দিতেই থাকেন। এক পর্যায়ে পুলিশ মাহবুব আহমেদ রাজুকে তাকে নিয়ে বিশেষভাবে সতর্ক করে দেয়। অবস্থার প্রেক্ষিতে মাননীয় রাষ্ট্রদূত সবার কাজ সংক্ষিপ্ত করেন। তার নাতিদীর্ঘ আলোচনায় রাষ্ট্রদূত সকল সাংবাদিক সহ দেলোয়ার হোসেন সাহেব ও অন্যান্য প্রশ্ন উত্থাপনকারীদের উদ্দেশ্যে নিচে 1 থেকে 12 নম্বর যেগুলি আছে আমি এখন পড়বো, সেই বিবৃতি পাঠ করেন, লিখিত বিবৃতি। এই আমি যাকে বলছি উনি হলেন হাই কমিশনার। আমি দায়িত্ব গ্রহণের পর আমার পূর্ববর্তী রাষ্ট্রদূত ও অন্যান্য সহকর্মীদের মাধ্যমে বাংলাদেশ সেন্টারের বিগত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সমস্যা সম্পর্কে অবহিত হই। আমি পরবর্তীতে বিবদমান গ্রুপগুলোর বিরোধ নিরসনে তাদের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে বৈঠক করি। তৎপরবর্তীতে আমি বিবদমান পক্ষগুলোর সাথে যৌথভাবে আলোচনা করে একটি সমঝোতায় আসার চেষ্টা করি। কোনো পক্ষের অনমনীয় মনোভাবের কারণে সমঝোতার সকল চেষ্টাই ব্যর্থ হয়।
বিবদমান পক্ষগুলোর বিরোধ নিরসনের বিকল্প পন্থা হিসাবে সংবিধানে চেয়ারপারসনের উপর অর্পিত ক্ষমতা বলে আমি চেয়ার অ্যাকশনে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করি 17 নভেম্বর। আমার সহকর্মীদের সহযোগিতায় ব্যবস্থাপনা পরিষদের সকল সদস্যের কাছে সংবিধিবদ্ধভাবে নোটিশ প্রেরণ করা হয়। আমার উদ্দেশ্য ছিল, যেহেতু সেন্টারে বাধ্যতামূলক বার্ষিক সভা বা এজিএম প্রতিনিধি নির্বাচন আসন্ন, এই পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণের মাধ্যমে বিরাজমান সংকট সমাধান করা সম্ভব। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভায় এজিএমে অনুষ্ঠানের জন্য স্থান ও তারিখ নির্ধারণ করা, প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠন করা, নির্বাচন কমিশনকে যাবতীয় সহযোগিতা প্রদান করার জন্য ব্যবস্থাপনা পরিষদের সদস্যদেরকে নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা। পরিশেষে নির্বাচনের মাধ্যমে গঠিত, পরিশেষে ওনার আসল কথাটা এখানেই বলছেন, পরিশেষে নির্বাচনের মাধ্যমে গঠিত নবনিযুক্ত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে চলমান সংকট নিরসন করা। এটাই ছিল ওনার উদ্দেশ্য, যেটা উনি লিখিত বক্তব্যে পড়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন আমি আমার কথা বলছি, যে মাননীয় রাষ্ট্রদূতের এই মহতী উদ্যোগ সুপরিকল্পিতভাবে কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত অবাঞ্ছিত কর্মকাণ্ডের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হলো। আমরা এই হঠকারী সিদ্ধান্তের নিন্দা জানাই। বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত এবং আমাদের কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থী এই ধরনের দুর্ব্যবহার করার জন্য। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশ সেন্টারের চলমান সংকট আরো ঘনীভূত করবে নিঃসন্দেহে। এই সমস্যার সমাধান কল্পে সকল সদস্যদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সেন্টারে যে নারকীয় তাণ্ডব চালিয়ে এই মহতী উদ্যোগকে নস্যাৎ করা হলো, তা কেবলমাত্র নিন্দনীয়ই নয়, তা কমিউনিটির জন্য ক্ষতিকর ও নাশকতামূলক। দেশ ও জাতির স্বার্থে এই ঐতিহাসিক সেন্টারের অচল অবস্থার অবসান জরুরি। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। আমি একটা কথা ইংরেজিতে বলেছি, ইচ্ছা করেই মাফ করবেন। এই ফ্রেজটা এখানে বলার উদ্দেশ্য হলো, চেঞ্জ ইজ ইনএভিটেবল, পরিবর্তন হবেই। I want a progressive change. I don't want a regressive change. But one thing I can tell you, change is inevitable. Nobody can stop it. Inshallah, বাংলাদেশ সেন্টারে আপনাদের সহযোগিতায় পরিবর্তন আসবে, আসতেই হবে। সেটা প্রগ্রেসিভ হতে যেতে হবে আলোচনার মাধ্যমে। আলোচনা ছাড়া কোনো কিছু সমাধান হয়েছে এটা আমি বিশ্বাস করি না, করা যায় সেটা আমি বিশ্বাস করি না। এটা একটা আমাদের কমিউনিটির কমন ইন্টারেস্ট। তাই আমি আমাদের সকল পক্ষকে, আমাদের দালোয়ার ভাই সহ আমাদের প্রতিপক্ষ, আমাদের মাননীয় রাষ্ট্রদূত, আপনারা সাংবাদিক ভাইরা আমাদের খুবই শ্রদ্ধেয়জন, এবং আপনাদের কলমের যে কি ক্ষমতা, পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড, সেটা আমার কথা নয়, সম্ভবত হাদিসেও আছে। তো যদি হাদিসে না হয় মাফ করবেন, আমি অনুমান করে কথাটা বললাম। তো এই আপনাদের কলমের মাধ্যমে কমিউনিটির সহযোগিতায় আমরা প্রতিপক্ষ এবং আমরা মাননীয় রাষ্ট্রদূত সবাই মিলে আলোচনা করে বাংলাদেশ সেন্টারকে আমরা এই সমস্যার সমাধান করে প্রগতির পথে নিয়ে যাব, সেটাই আমার লক্ষ্য। এবং সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি সকল প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, আমি ধন্যবাদ। কিন্তু আপনারা এই ইয়ের পর থেকে এটা নিয়ে বেশ স্টাডি করছি। বাংলাদেশ সেন্টারের সংবিধানটা আমার এক ধরনের মুখস্থ হয়ে গেছে। তো প্রথমে যে কথাটা বাইসাবে কইছে যে সংবিধান হবে, আমার তো মনে হয় আপনারা কেউ সংবিধানের আলোকে কেউ নেই, আপনারাও নাই, তারাও নাই। সংবিধানে পরিষ্কার উল্লেখ আছে, প্যানেল ওয়াইজ ইলেকশন হয় না, আপনারা 2 প্যানেল ইলেকশন করছেন। পয়লা এখানে সংবিধান আপনারা লঙ্ঘন করছেন, আমি যেটা জানি। তারপরে হইল সংবিধানের 44 এবং 45 বিয়ন উচ্ছেদে নিয়ম হইল যে আপনারা মেম্বার ইলেক্টেড হইবা 49 জন, তার থাকি পদাধিকার বলে হাই কমিশনার যে তাহবা তাইটা একটা সিলেক্ট করবা, সেক্রেটারি সে হইবা, অন্যান্য মেম্বার সে হইব, এখানে পোস্ট পাঠ হয়। আপনারা উভয় পক্ষে আমরা দেখলাম 2 সেক্রেটারি। আপনারা কিভাবে আপনারা নিয়োগ দিলাম, এটা আমার কাছে বুধগম্য নাই। আর একটা ব্যাপারে আমি কিছু মর্মাহত হয়েছি, আপনারা এই বাসায় বেজারই বানা নাশকতা হয়েছে না, এখানে কোনো নাশকতা আমরা দেখতাম পারছি না। অন্য একটা সুন্দর শব্দ যদি চয়েস করতাম, আপনি শিক্ষিত মানুষ মনে হয় ভালো হইল না। তখন সংবিধানের আলোকে এবং ইলেকশন কিলো হইব, কত ক্যাটাগরি, কতজন মেম্বার ইলেক্টেড হইবা, এটা সংবিধানও লেখা আছে। সংবিধান তো আপনারা কেউ মানেন না। এবং হাই কমিশনারের লোকে এদিন যে ঘটনা ঘটছে জানি না, আমি আসলাম নাই কেন, যদি কেউ অন্যায় খবর টান টান জব দিবা, প্রমাণ দিবা, একজনও কইছে তারা কইছে দেশে বলে দেখাইয়া দিল,
আমি একটা ভিডিও দেখছি দেখাইয়া দিমু যেন কইরা তাদের কথাটা আমরা শুনছি না এক পক্ষের বক্তব্য এবং অন্য নিরপেক্ষ পক্ষ থেকে আমি জানছি হাই কমিশনারের গাড়িতে লাঠি টাতি মারছেন কেউ এটা জানে তখন আপনারা ব্যবসায়ী সংবিধানের আলোকে আপনারা আছেন কিনা মতিউর রহমান ভাইয়ের যে প্রশ্ন সেখানে একটা সেকেন্ড আপনাকে নোট করে রাখি খেয়াল তুলতাম আমরা দুইটা বিষয় এখানে হাইলাইটেড করা হয়েছে আমরা কেউই সংবিধান মানি নাই আর একটা বিষয় বলা হয়েছে যে নাশকতা শব্দটা ইউজ না করলেই ভালো হইতো আচ্ছা প্রথমে যেটা আপনার সংবিধানের কথা আমার মতিয়ার ভাই বলছেন যে আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত এই নির্বাচনের পরে প্রথমেই 2রা ডিসেম্বর আমি মাননীয় রাষ্ট্রদূতকে চিঠি দেই আমি গত সংবাদ সম্মেলনগুলো সব দেখাইছি চাইলে এখনো দেখতে পারেন এবং আমি বলছি যে সংবিধান মানা হয় নাই সাবেক রাষ্ট্রদূত আমাকে বলছেন যে একটা কাজ করেন যা হবার তো হয়ে গেছে ইলেকশন হয়ে গেছে আমরা ইলেকশন থেকে শিক্ষা নেব এবং আগামী ইলেকশনে আমরা সঠিকভাবে করার চেষ্টা করব এই সমস্ত করেসপন্ডেন্স আমার কাছে আছে যেখানে 20 হওয়ার কথা সেখানে হয়েছে 18 যেখানে 15 হওয়ার কথা সেখানে হয়েছে 17 সংবিধানের আপনারা দেখবেন যেহেতু সংবিধানের কথাই বললেন সংবিধানের 47 ধারায় একটা কথা বলা আছে যে যদি কোনো মিটিংয়ে কোনো কিছু অনুমোদিত হয়ে যায় বিশেষ করে এজিএমে সেটা ভুল হলেও সেটা মেনে নিতে হয় আমি আপনার রেফারেন্সের জন্য বললাম তারা যেটা করেছেন এজিএমে সেটা সংবিধানের 47 ধারা অনুযায়ী মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর ছিল না কারণ জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেলে সেটা সিদ্ধান্ত হয়ে যায় আর নাশকতা আপনি সেলফ এক্সপ্লেনেটরি আপনি নিজেই বলেছেন যে বাইরে গিয়ে হাই কমিশনারের গাড়ির দরজা খুলে সেখানে লাথি দেওয়া হয়েছে ফুটেজটা আমার কাছে আছে আমি আপনাকে ফরওয়ার্ড করতে পারবো হোয়াট ইউ ক্যান এক্সপ্লেইন উইদাউট নাশকতা ছাড়া কি বলবেন আমরা যেই হই আমরা কেউ তো আইনের ঊর্ধ্বে নয় আর শেষ কথা হলো আপনি বলছেন যে হাই কমিশনারের পক্ষ থেকে কি একটা গালির কথা এখানে আপনারা বলেছেন আমাকে সেদিন মৃদা ভাই এই প্রশ্নটা করেছিলেন আমি একটা কথা বলবো আমি নিজে যেটা শুনি নাই আমি সে কথা বলার অধিকার আমার আমি এই সমস্ত কথা কোনোটাই আমি শুনি নাই ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক ভাইদেরকে সেদিন জোড়হাতে বলেছিলাম আপনারা আপনাদের কাছে ফুটেজ আছে এরা যদি এইসব কথা বলেন তাইলে তো ফুটেজে কোথাও না কোথাও থাকার কথা কেন আমরা খুঁজে পাচ্ছি না থাকলে দেন আর না হলে এই সমস্ত হিপোক্রেসি বাদ দেন থ্যাংক ইউ আপনার লিখিত বক্তব্য একটা শব্দ উচ্চারণ করছেন সেখানে যে উপস্থিত সাংবাদিক হল আসলা সেটা খাবার করার লাগে গেছে যে পক্ষই নৌকা আপনার সাংবাদিক হলে শুটিং করার জন্য এখানে প্রস্তুতি নিয়েছেন আপনার বিজ্ঞান দেখছেন এই শব্দটা ইউজ করে আপনি কি মনে করেন যে সাংবাদিক হলে আপনি অপমানিত হল্লা না কিতা হল্লা আর দ্বিতীয় প্রশ্ন ওগুলো সংশ্লিষ্ট আমি জানি নাই পাইছে আমি দেখলাম না আমার ফুটেজও দেখছি বাইসাবে আমরা ওখানে উপস্থিত সাংবাদিক ক্যামেরারে তাই হাত দিয়ে আটটাইটা চাইছেন ফুটেজ নেওয়ার সময় বাধা দিছেন আমি বাইসাবে চিনতাম না আমার এসে ফুটেজ আছে চাইলে দেখাইতাম পারমু যদি আপনারা লইয়া তা হয় বাইসাব তাই সাংবাদিককে ক্যামেরা ধরে লিখে ভিডিও ফুটেজের সময় এটা সেটা তাই হল্লা এটা কোন ব্যক্তি আপনারা কাছে আছে থ্যাংক ইউ আচ্ছা সর্বপ্রথম কথা এবং কাজে যদি আমরা কোনোভাবে আপনাদেরকে আঘাত দেই সেটা সম্পূর্ণরূপে অনৈচ্ছিক এবং সেটা যদি ঐচ্ছিক হয় এবং অনৈচ্ছিক হয় সেটার জন্য আমি সর্বান্তকরণে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তবে শুটিং সম্পর্কে একটা কথা বলি এই শুটিংটা কিন্তু শুটিং করতে যে অ্যাক্টিং করতে সেখানে ব্যবহৃত হয় নাই শুটিং মানে আমি যে ফিল্মিং এর কথাটা বলার চেষ্টা করছি সেই শব্দটা যদি আপনাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট না হয় আমি প্রত্যাহার করলাম সেটাকে রেকর্ডিং হিসাবে আপনারা ধরে নেবেন তো ফাইনাল কথা সাংবাদিকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি ছাড়া অন্য কিছু আমাদের অন্তরে নেই কারণ সমাজ পরিবর্তনের হাতিয়ার হলো আপনার কলম আপনারাই জনমত সৃষ্টি করেন কিন্তু সেই জন্য আমি বলছি কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা সম্পূর্ণ অনৈচ্ছিক এবং উইদাউট এনি প্রেজুডাইস আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধাই আছে অন্য কোনো কিছু না আপনারা বলছেন যে 27 তারিখে না 17 তারিখে কমিশনার আপনাদের দুই পক্ষকে ডেকে মিটিং করেছেন কিন্তু গতকালকে যে প্রেস কনফারেন্স ছিল সেখানে কিন্তু এই কথাটা কখনোই বলেনি শুধুমাত্র আপনাদেরকে ডেকেছে তো এই যে আপনাদের দুই পক্ষকে ডেকেছিল হ্যাভ দেয়ার ইজ এনি এভিডেন্স নাম্বার 1 আচ্ছা নাম্বার 2 প্রশ্ন আমি করতে চাই সেটা হলো যে গতকালকে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে আপনাদের যারা সদস্য আছে তাদেরই একটা লাইন শেয়ার
তারপরে বেশির অংশ নতুন যে ওই যে কমিটি আছে তাদেরকে আরো 1 বছর থাকবার জন্য অনুরোধ করা হয়েছে। অ্যাকর্ডিং টু ইওর রেজুলেশন ইজ দিস ওকে অর নট? এবং এই যে কথাটা বলেছে এটা সঠিক কিনা? যদি সঠিক না হয় আপনাদের কাছে কোনো আচ্ছা, ধন্যবাদ ভাই। প্রথম সরি, আপনার প্রথম প্রশ্নটা হলো যে উনি বলেছেন আমাদের দুই পক্ষকে নিয়ে মিটিং করেছেন, গতকাল তারা অস্বীকার করেছেন, এটাই তো? ওনার চিঠিতে আছে, দেলোয়ার ভাইয়ের চিঠিতে আছে যে 26 তারিখ সেপ্টেম্বর মাসের আমাদের দুই পক্ষকে নিয়ে মিটিং করা হয়েছে, এই চিঠিতেই আছে। আপনারা করে দেখেন, আর না হলে আমাকে সময় দিবেন, পরে দেখাবো। আমি নিজে পড়েছি, এই চিঠিতেই আছে। সেখানে দেলোয়ার ভাই, তফজ্জল ভাই, শিব্বির ভাই এবং মামুন রশিদ ভাই দেলোয়ার ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন। মুহিব ভাই, আমি, আমাদের সাথে হাবিবুর রহমান ময়না ভাই আর আপনি ছিলেন, তাই না? 8 জন, হাই কমিশনার স্বয়ং, আর সেখানে ছিলেন মৌমিতা নামে ওনাদের ফার্স্ট সেক্রেটারি, আর শাহরিয়া সাহেব নামে ওনাদের কাউন্সিলর মিনিস্টার। তাহলে 8 আর 3 11 জন, আর পিছনের দিকে আরো 3 জন হাই কমিশনার, এদের নাম আমি বলতে পারবো না। তো 11, 12, 13, 14 জন লোক এই মিটিং এ উপস্থিত ছিলেন। এই মিটিং এ কথা আপনাদের সম্মুখে বলা খুবই জরুরি। মাননীয় রাষ্ট্রদূত বলেন যে আজকে আমি যে মিটিংটা আপনাদের জন্য আমি অ্যারেঞ্জ করেছি সেটা একটা আনঅফিশিয়াল মিটিং। আমার উদ্দেশ্য হলো আমি আপনাদের সাথে পৃথকভাবে মিটিং করেছি। আমাদের মিটিংয়ে বলা হলো যে আপনাদের সাথেও করেছি, আপনাদের সাথেও করেছি, এবং আমার যে আগের রাষ্ট্রদূত ছিলেন এবং সহকারী রাষ্ট্রদূত ছিলেন তাদের কাছ থেকে আমি বাংলাদেশ সেন্টার সম্পর্কে জেনে নিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে ডেকে নিয়ে আসা আলাপ করার উদ্দেশ্য হলো আপনাদের এজিএম এর তারিখটা হলো যে 2 বছর তো শেষ হয়ে গেছে, নভেম্বর মাসের 25 তারিখে আপনাদের এজিএম করতে হবে, এটা বাধ্যতামূলক আপনাদের এই আইন অনুযায়ী। তো আপনাদের সাথে পরামর্শ করে আমি চাই যে এজিএম এর ডেটটা, স্থানটা, তারিখটা নির্ধারণ করি। এজিএম এর নতুন কমিটি হয়ে গেলে আমাদের এই যে ইস্যুগুলো এগুলো শেষ হয়ে যাবে, নতুন কমিটির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশ সেন্টারকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। সেখানে কিছু আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে। আমি আগেই বলছি আমাদের একমত, প্রতিপক্ষের একমত, এইসব বিষয়ে আলোচনা হয়েছে, কিছু অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। হবার পরে আমরা এটাই বলে এসেছিলাম হাই কমিশনারকে যে আপনি যে উদ্যোগ নেবেন এই অচল অবস্থা নিরসনের জন্য, আপনি যদি মিটিং দেখেন সে মিটিংয়ে আমরা আসবো। সেই অনুযায়ী উনি চেয়ার অ্যাকশনে, আমাদের সংবিধানের 42 ধারায় পরিষ্কার বলা আছে, চেয়ার অ্যাকশনে উনি মিটিং রেখেছেন, ওনার অফিস থেকে সবাইকে দাওয়াত করেছেন। এটা হলো একটা আপনার উত্তর, যদি আর তাকে আমি সেটা ক্লিয়ার করবো। 2, যেটা বললেন যে তাদের যে নির্বাচনটা, দেখেন আমার চিঠিতে আমি বলে দিয়েছি আমাদের সংবিধানে বলা আছে 38-এর 1 এবং 2, সংবিধান দেখবেন আপনারা, 38-এর 1-এ বলা আছে যারা পার্মানেন্ট মেম্বার থেকে ইলেক্টেড হয়ে আসবেন, যারা আমরা, তাদের টেনিউর 2 বছর। দেখেন আমার চিঠিতে বলা আছে, মানে 2 বছর তাদের মেয়াদ, প্রতি 2 বছর পরে ইলেক্টেড হবেন। আর যারা ওই যে দালোয়ার ভাই, যারা যে গ্রুপ থেকে 17 জন পাস করেছেন, তাদের টেনিউর 1 বছর। তাই তো সংবিধানের কথা বলেন, এই সংবিধানে পরিষ্কার লেখা আছে তাদের টেনিউর 1 বছর, এবং 1 বছর পর এজিএম এ, নভেম্বর মাসের আগে এজিএম এ তাদেরকে পদত্যাগ করতে হবে, আবার ইলেকশনের মাধ্যমে তাদেরকে নির্বাচন করতে হবে। সেটা তো করেননি, সেই জন্য তারা এই কমিটিতে, এই যে তারা আমাদের ব্যাংকে আছেন, কমিটিতে আছেন, সেন্টারে আছেন, তারা তো অবৈধ কমিটি। সংবিধান অনুযায়ী তারা অবৈধ কমিটি। আমি আপনার প্রশ্নের উত্তরে বললাম সংবিধানের 38-এ সেটা পরিষ্কার ভাবে বলা আছে। যদি আপনারা কেউ দেখতে চান 38-এর 1 এবং 2 আপনারা দেখেন। এখন আচ্ছা, আর কি কোনো প্রমাণ আছে কিনা? তো আপনি মোটামুটি এটা ক্লিয়ার করছেন। আরেকটা বিষয় হচ্ছে, ওইখানে কি আপনারা এগ্রি হয়েছিলেন 2 গ্রুপ যে ম্যাডাম ইলেকশন একটা মিটিং কল করবেন এবং আপনারা 2 গ্রুপ যাবেন, এবং ম্যাডাম যে মিটিংটা কল করলেন, আমাদের জানা মতো বাংলাদেশ সেন্টার ওদের দায়িত্বে আছে, আই মিন দেলোয়ার গ্রুপে ওরাই রান করতেছে, তাই না? এটা ঠিক না। চাবিটা কার কাছে? ওইটা ম্যানেজমেন্টটা কার কাছে? সেই চাবিটার প্রশ্নের উত্তরটা আমি দেবো, কিন্তু ম্যানেজমেন্ট মানে তারা নিয়ন্ত্রণ করে, কথা ঠিক না। যেমন আমি একটু আগেই বললাম, 1 বছর শেষ করি আপনি দিন। যদি তাদের কাছে নিয়ন্ত্রণ বা ম্যানেজমেন্ট না থাকে, তাহলে আপনারা কিভাবে যে দেখলেন যে তারা আপনাদের এই যে হল ম্যানেজমেন্টটা সেটআপ ছিল ওইটা তারা গুটিয়ে ফেলছে? নাম্বার 1। নাম্বার 2, তারা কিভাবে ওইখানে সাংবাদিক সহ প্রবেশ করে? সাংবাদিকদের তো সোফার তারাই তো মনে হয় ইনভাইটেশন করছে, আপনারা করেন নাই, তাই না? এবং এই জিনিসটা কিভাবে হলো? তার মানে কি তারা যেটা বলতে চাচ্ছে, তাদেরকে বলা হয় নাই মিটিং এর জন্য, শুধু আপনাদেরকে বলা হয়েছে এবং আপনাদেরকে নিয়ে ম্যাডাম মিটিং করতে চাচ্ছে বা করতে চাইছিলেন, এটা ঠিক আছে কিনা? এটা ঠিক না।
আমি যে 26 তারিখে মিটিং এর কথা বললাম, এই চিঠিতে দেলোয়ার ভাই নিজেও সেটা স্বীকার করছেন, কিন্তু সেখানে তাদের একটু ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার এবং আমার দুইজনের মত হবে আপনার আলাদা আলাদা, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হয়। সর্বশেষে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলে এসেছিলাম যে আলোচনা ছাড়া তো আর মীমাংসার কোনো পথ নাই। মাননীয় শুধু আপনি যখন বলছেন যে 2 বছর তো আপনাদের শেষ হয়ে গেছে, এজিএম হলে নতুন কমিটি হবে, সমস্যার সমাধান হবে, আমাদের মত আছে। দেলোয়ার ভাইরা সেখানে অ্যাবস্টেইন ছিলেন, কিন্তু এদেশের একটা বিধান আছে, আপনি যদি কোনো কিছুতে অ্যাবস্টেইন থাকেন সেটাও আপনার সম্মতি প্রকাশ। তারা অন্য একটা বিষয়ে, এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেননি, অন্য একটা বিষয়ে দ্বিমত পোষণ করেছেন যে বিষয়টা এখানে অপ্রাসঙ্গিক, আমি সেটা নাই বলি। আচ্ছা, আর দেলোয়ার ভাইয়ের চিঠি আছে, আপনি দেখবেন যে ওনাকে আমরা চিঠি দিয়েছিলাম যে আপনি কয়েকজনকে দাওয়াত দেন না, এই দাওয়াত দেন এবং আবার সেটাকে রিঅ্যারেঞ্জ করেন। তার মানে এগ্রি যে ছিলেন সেটা ওনার চিঠিতেই প্রমাণ হয়, ওনার চিঠিতেই প্রমাণ হয়। তবে উনি বলেছিলেন যে ওনাকে আমরা বলেছিলাম এটা ক্যান্সেল করে আরেকটা দাওয়াতের ব্যবস্থা করেন। এগুলো তো আমাদের জানা না, এটা তাদের মধ্যে হাই কমিশন এবং তাদের মধ্যে তাদের চিঠির থেকে আমি জানলাম। এই প্রশ্নের উত্তরটা সেদিন হাই কমিশনারের আপনারা ভিডিও দেখেন, ওখানে উনি বলেছেন আপনাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে যে আপনারা 26 জন আমাকে নাকি কতজন আপনারা আমাকে চিঠি লিখেছেন যে আপনারা এটা পান নাই, কিন্তু আপনারা যে ইমেল থেকে আমার সাথে যোগাযোগ করেন সেখান থেকে তো কোনো কিছু বাউন্স ব্যাক হয় নাই। আপনাদের সামনে মৃদা ভাইরা ছিলেন, হ্যাঁ, তো কোনো বাউন্স ব্যাক তো হয় নাই। তারপরেও যখন আপনি বলেছেন আমি আবার সবাইকে দাওয়াত পাঠিয়েছি, কোনো ইমেল বাউন্স ব্যাক হয় নাই, তো আমরা কিভাবে বুঝবো যে আপনারা পাইলেন না? এটা ওনার থ্যাংক ইউ। আপনি নিজে দিলোয়ার ভাই নেতৃত্বাধীন গ্রুপ বা কমিটিটা অ্যাকাউন্ট হোল্ড করে, যেটা হাসনাত ভাই বলছেন, অফিস হোল্ড করে, চাবি স্বাভাবিকভাবে আমরা মনে করি যেহেতু তারা সিগনেচার তারা করেন, তারা অফিস হোল্ড করেন। এখন তাদেরকে যদি আপনারা অবৈধ বলেন এবং বলেন তাদের পদত্যাগ করা উচিত ছিল, এখন তাহলে নির্বাচনে যদি সমাধান হয় এবং তাদেরকে যদি অবৈধ বলেন তাহলে নির্বাচনটা দেবে কে, ম্যানেজ কে করবে? খুব সুন্দর কোয়েশ্চন আপনি করেছেন জুবাইর ভাই। আমি জুবাইর ভাই খুব গুরুত্বপূর্ণ, যেটা হাসনাত ভাইয়ের প্রশ্ন আংশিক আমি বাদ দিয়ে দিয়েছিলাম, এটা উত্তর এখানে হয়ে যাবে। দেলোয়ার ভাইরা গত 9 বছর ধরে এই কমিটিতে তারা আছেন, ফলে হিস্টোরিক্যালি আপনার ওই ব্যাংক ম্যান্ডেটটা তাদের নামে রয়ে গেছে। তারা এখানে আছেন, হিস্টোরিক্যালি চাবিটা তাদের হাতে আছে। এই চাবিটা মহিবুর রহমান সাহেবের হাতেও ছিল। কোনো কারণে আমরা দেখি যে উনি চাবিটা দিয়ে আপনার তালা চেঞ্জ করে ফেলছেন, হুইচ ইজ আমাদের সংবিধান অনুযায়ী অবৈধ। আইনে বলা আছে, ব্রিটেনের আইনে বলা আছে, যদি কোনো পাবলিক প্লেসের তালা বদলানো হয় সেটার জন্য একটা রেজুলেশন লাগবে। সেটার জন্য আমি এখন আর ডিটেলস বলছি, একটা জায়গাতে গিয়ে রিপোর্ট করতে হবে এবং ওখান থেকে একটা স্পেসিফিক ফর্ম ফিল আপ করে কার কাছে চাবি থাকবে ওটা ওখানে ডিক্লেয়ার দিয়ে এসে ওই ফর্মটা নিয়ে আসতে হয়, যেটা করা হয় নাই। অবৈধভাবে আমাদের সেন্টার দখল করে রাখা হয়েছে। তাহলে ইলেকশনটা কে দেবে? না, আমি ইলেকশন আসছি আপনার ওই ভাইয়ের যে অংশটা, ইলেকশনের প্রশ্নটা যখন আসে, মাননীয় রাষ্ট্রদূত এখানে বলেছেন যে আমি ওনাদের সাথে আলোচনা করে চেয়ার অ্যাকশনে আমি মিটিং ডেকেছিলাম। উদ্দেশ্য হলো যে একটা নির্বাচন কমিশন আমরা ওই মিটিং থেকে, কারণ কাউন্সিল অফ ম্যানেজমেন্টই তো সবকিছু করবে, উনি কাউন্সিল অফ ম্যানেজমেন্টের পুরো 49 পিপলকেই ডেকেছিলেন, এরাই তো বডি, হ্যাঁ পুরো 49কে ডেকেছিলেন যে আপনাদের মাধ্যমে একটা ছোট্ট কমিটি আমি করব, যেটাতে চেয়ার হিসাবে আমি থাকবো এবং আপনাদের 2 গ্রুপ থেকে লোক নিয়ে একটা ছোট উপকমিটি করবো, যেটা আমার লেখায় আছে, আপনারা দেখতে পারবেন, উনি সেখানে বলেছেন। তো সেই কমিটিটা ইলেকশন পর্যন্ত ইলেকশন কমিশনারদের সাথে সহযোগিতা করে যাবে। আর যখনই নতুন ইলেকশন হবে আপনাদের এই কাউন্সিল অফ ম্যানেজমেন্ট যেটা আছে আপনারা সবাই মিলে নতুনদের হাতে দিয়ে ছেড়ে দিবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা করবে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট। যেহেতু আমাদের 2 গ্রুপ, সেই জন্য উনি সমঝোতার জন্য বলছিলেন একটা উপকমিটি করা হবে 2 দিক থেকে লোক নিয়ে, আর আমি নিজে চেয়ার থাকবো, সেটাই ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা করবে। এবং যেহেতু কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেবে, সেটা সাংবিধানিক এবং সেটা বৈধ। 26 তারিখের একটা বিষয় মানে ওইটা ভুলে গেছে, আমি ওইটা এড করতে চাই। 26 তারিখ আমরা যে 26 তারিখ যে আমরা যে মিটিং যেটা এটা শেষ হয়েছে, তখন একটা ইচ্ছা কইছে হাই কমিশনারে কইলা যে আমি চাইলাম যে সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে একটা যাইতে হবে। তখন কে দিলর ভাই উঠা কইছে যে ইলেকশন যদি আয় যদি আপনি এই জিনিসটা ইনো করতে পারতা নাই, আপনি কমকে কল করতে হবে, অনওয়াজে বইয়া তার পরীক্ষা করতে হবে। ওলা সুন্দর প্রস্তাব, আমি ও আলোকে আমি আগাইব। এই যে মিটিং যেটা হয়েছে এই দেখো ও আলোকে কিন্তু আগুছেন, তার প্রস্তাবনা অনুযায়ী কিন্তু হাই কমিশন একটা আগুয়েছেন, কমরে ডাকিয়া এই মিটিংটা তাই 17 তারিখের মিটিং তাই প্রোগ্রেস করছে। আসসালামু আলাইকুম। আমি এই পরিস্থিতি এখন কি উনি কি এই বিগত গ্রুপকে একসাথে নিয়ে আবার এই পরিস্থিতি শান্ত করার জন্য আপনাদের কমিটি ঠিক করার জন্য কি ব্যবস্থা নেবেন? 2 নম্বর হচ্ছে আমরা ইতিমধ্যে শুনেছি যে এক ভোটের ব্যবধানে উনারা জয় করে উনারা কমিটি গঠন করছে, তাইলে আবার আপনি কেন সেক্রেটারি দাবি করেন? এটা কি ভিত্তি আছে আপনার কাছে একটু ক্লিয়ার করুন।
ধন্যবাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। এই যে একটা হিপোক্রেসি, এই হিপোক্রেসিটার জন্য এখানে যত সব গন্ডগোল। আপনি আমার এটা ভালো করে দেখেন, আমি বলছি যে 35 জন লোক নির্বাচিত হয়েছেন বিভিন্ন গ্রুপ থেকে। একটু লক্ষ্য করবেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই করেছেন। এই 35 জন লোক আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের যে আরো বাকি আছেন প্রতিষ্ঠাতা মেম্বার, প্রতিষ্ঠাতা কর্পোরেশন মেম্বার, এদের সাথে মিলে তারপরে 49 পিপুল নিয়ে আমাদের কমিটিটা পূর্ণ করেছেন। এখন আমাদের সংবিধান কি বলছে? আমাদের সংবিধান বলছে 40 থেকে 47 পর্যন্ত আপনারা পড়েন। আমাদের সংবিধান বলছে এই যে 49 পিপুল হলেন, এটা হলো কাউন্সিল অফ ম্যানেজমেন্ট। এই কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ডাকতে হবে, আমি এখানে বলছি 3 মাসের ভিতরে, এবং প্রথম মিটিংয়ে ইলেকশন করে সেখানে 7 জন ভাইস চেয়ারম্যান, 1 জন সেক্রেটারি, 3 জন সহ সেক্রেটারি, 1 জন চিফ ট্রেজারার এবং 3 জন ট্রেজারার সহ 2 জন ট্রেজারার সহ আপনার পোর্টফোলিও দিতে হবে। 8 সদস্যের ইসি কমিটি করতে হবে এবং ব্যাংক ম্যান্ডেটরি নির্ধারণ করতে হবে, 45 বলা আছে। এভাবে আপনার 44 থেকে 45 পর্যন্ত আপনারা দেখেন। এটা হলো আপনার সংবিধানের নিয়ম। এখন দেলোয়ার ভাই করলেন কি, আমার এখানে লেখা আছে ইলেকশন যেদিন হলো সেদিন তো কমের কোনো মিটিং ছিল না, সেদিন প্রতিনিধি নির্বাচিত হলো। ইলেকশনের পর মিটিং শেষ হয়ে গেছে, হঠাৎ করে উনি কিছু লোকে দাঁড়িয়ে ওনাকে নিজেকে সেক্রেটারি ঘোষণা করলেন। এখন আপনারাই বলেন এটা কি সাংবিধানিক? সাংবিধানিক নয়। সেখান থেকেই তো এই আপনার দ্বিমত এবং বহুমতের সূচনা। পরবর্তীতে এই 2 বছর ধরে সাবেক রাষ্ট্রদূত এবং অন্যান্যরা আমি বলছি যে বহু দফায় দফায় মিটিং হয়েছে, বহু দফায় দফায় মিটিং হয়েছে, সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। সেজন্যই 2টা কমিটি কাজ করে যাচ্ছে পাশাপাশি। এটার ভবিষ্যৎ কি আপনাদের দৃষ্টিতে? আচ্ছা, বাংলাদেশ সেন্টারের প্রতি শুনেন, একটা ফ্যামিলির ভিতরে মা এবং মেয়ের মধ্যে আপনার দ্বিমতের সৃষ্টি হয়, বাবা এবং ছেলের মধ্যে দ্বিমতের সৃষ্টি হয়। আমাদের দায়িত্বটা হলো আমরা কমিউনিটির সবাই মিলে এই যে প্রতিপক্ষদেরকে নিয়ে বসে, মাননীয় রাষ্ট্রদূতকে নিয়ে বসে সবাই আলোচনা করে, আমরা আলোচনা করে যদি ছোট জিনিসের সমাধান না করতে পারি, তাহলে এখন দেখেন আমাদের ছেলেমেয়েরা আপনার পার্লামেন্টে যাচ্ছে, এদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। তা আমাদের ঘরের বিষয়ে যদি আমরা আলোচনা করে শেষ না করতে পারি, আমরা কিভাবে দেশের এবং বিশ্বের নেতৃত্ব দিব? ভাই, আপনার প্রশ্নের উত্তর হলো আমাদের সবাইকে মিলে বসে আলোচনা করে এটাকে নিষ্পত্তি করতে হবে। আলোচনা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, ভাই ক্ষমতা বলে উনি চেয়ার হন, তাহলে উনি যদি চেয়ার হন, ওনার আসলে দায়িত্বটা কি? উনাকে ছাড়া যদি অ্যাকাউন্ট চলে, উনাকে ছাড়া যদি সলিসিটার ফার্মকে নিয়োগ করা হয়, আর্থিক লেনদেন করা হয়, তাহলে উনার ক্ষমতাটা কি? সেখানে হচ্ছে এই যে সেদিন যে ঘটনাটা ঘটছে, এখানে আমার এক ভাই বলে ফেলছেন, কিছুটা আমি সম্পর্ক এখানে করে ফেলি। অনেক সাংবাদিকরা তাদের সাংবাদিকতার নীতি আদর্শ মেনে করেছেন বিদায় আমরা অনেক ফুটেজ পেয়েছি, নাহলে পেতাম না। হয়তো 2-3 কর্মকাণ্ড বিতর্কিত থাকতে পারে, বাট আমরা শ্রদ্ধা জানাই যেসব সাংবাদিককে প্রপার ইউতে তারা করেছেন, যারা করেন নাই তাদেরটা প্রতি আমরা ভবিষ্যতে তারা আরো সতর্ক হবেন, এটাই আশা করি। আপনারা এখানে যে ঘটনা ঘটছে, গাড়িতে হোক, গালাগালি হোক, আপনাদের সাথে হোক, এই বিষয়গুলো কি আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা, এই বিষয়টা এই 2টা প্রশ্ন। আচ্ছা, এখানে 3টা প্রশ্ন। এটা অটোমেটিক এই চেয়ারের মালিক, আপনি এটাকে পদাধিকার বলে, চেয়ার বলে এক্স অফিসিও একটা ল্যাটিন শব্দ। এটা খুবই পাওয়ারফুল এবং সাংবিধানিক চেয়ার, অন্যান্য চেয়ার থেকে অনেক পাওয়ারফুল, যে চেয়ারেরটার আসন শূন্য হয় না। আচ্ছা, এখন ক্ষমতাটা হলো কাউন্সিল অফ ম্যানেজমেন্ট হলো ক্ষমতার উৎস। উনি হলেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের চেয়ার, আর বাকি যে আমরা 48 জন 49 পিপল মিলে যে আপনার কাউন্সিল অফ ম্যানেজমেন্ট, সমস্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু এই কাউন্সিল অফ ম্যানেজমেন্ট। এককভাবে সেক্রেটারি, এককভাবে চেয়ার, কারো কোনো ক্ষমতা এককভাবে আপনার সেটা অ্যাবসলিউট নয়। আচ্ছা, কিন্তু আপনারা জানেন একটা দেশে, এই দেশে আপনার ধরেন রানী আছেন, আমাদের দেশের প্রেসিডেন্ট আছেন, সংকটের কালে সব দেশের সংবিধানে এবং কমন সেন্সে একটা পাওয়ার দেওয়া থাকে হেড অফ দ্য স্টেটকে, হেড অফ দ্য অর্গানাইজেশনকে, যেটাকে চেয়ার অ্যাকশন বলে, প্রেসিডেন্টের অ্যাকশন বলে, এটা আপনারাও বোঝেন। তো যে মিটিংটা উনি দেখেছিলেন সেই চেয়ার অ্যাকশনেই 42-তে যে ক্ষমতা দেওয়া আছে সেই ধারায় দেখেছেন, সমঝোতার জন্য, পাওয়ার এবিউজের জন্য নয়, সেটাকে সমস্যার সমাধান করার জন্য। আচ্ছা, আরেক জিনিসটা যেটা বলি, সর্বোচ্চ ক্ষমতার মালিক সাংবিধানিকভাবে আপনারা যারা পাবলিক চেয়ার, এই যে মেম্বার যারা, তারা হলেন এই সংগঠনের ক্ষমতার উৎস। এই সাবস্ক্রাইবারটা যে সিদ্ধান্ত নেবে সেটা চেয়ার মানতে বাধ্য, কম মানতে বাধ্য, আমরা সবাই মানতে বাধ্য। অতএব পাওয়ার কিন্তু মেম্বারদের,
সংবিধানে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে মেম্বারদেরকে। আর একটা কি যেন আরেকটা অংশ ছিল যে আপনারা যে ঘটনাগুলো ঘটছে, আচ্ছা ঘটনাগুলো আমি আপনাদের এখানে দেখেন আমি বলছি যে পাবলিক অর্ডার একটা এদেশে একটা আইনানুগ বিষয়। আমি যখন দেখলাম সেখানে ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে, একজন ডিপ্লোম্যাটের উপস্থিতিতে দাগি গালিগালাজ, আপনারা ফুটেজের গালিগুলো শোনেন, আমি বলছি কোন সভ্য মানুষের মুখের ভাষা এটা না। এগুলা শোনার পর যে ভীতিকর সন্ত্রস্ত অবস্থায় আমি তখন পুলিশ কল করি। পুলিশ কিন্তু কল করছি, আমি হাই কমিশন পুলিশ কল করেন নাই, আমি পুলিশ কল করছি, ক্রাইম রেকর্ডটা আমার কাছে আছে। পুলিশ বলছে যা যা আছে ওখানে সব আপলোড করতে, আমি করব, এবং যদি এটা কন্টিনিউ করতে হয় সেটা ইনভেস্টিগেশনের দিকে যাবে। কমিউনিটিতে আমরা এগুলা চাই না ভাই, আমি একটু আগেও বলছি আলোচনা করে আমরা শেষ করে ফেলতে চাই, তো এগুলো আমি চাই না, কিন্তু এটা জীবিত আছে। এখন পুলিশ আমার বলছে যেগুলা আপলোড করার জন্য সবকিছু প্রয়োজন যদি ইনভেস্টিগেশন হবে। এই দেশটা হলো আইনের দেশ, এটা মনে রাখবেন, এবং কন্টিনিউ সেখানে যাচ্ছে এগুলা। আচ্ছা ঢুকছেন উনি ছিলেন, দ্বিতীয়বার কিন্তু অন্যান্য যারা চিল্লাচিল্লি করতেছিল, আমি কিন্তু বলছি যে আপনারা চুপ থাকেন, আমরা আগে হাইকমিশনের কথা শুনবো। আমরা বেসিক্যালি আপনি এক্সপ্লেইন করছেন, এবং আমি একটা আশা করব যে আপনাদের দুই দলের মধ্যে দেখছি, এবং এই বাংলাদেশ সেন্টার নিয়ে আমি যখন জুবাইর ভাইয়ের সাথে অনেক রিপোর্টিং করছি, তারপরে অনেক ডকুমেন্টারি করছি, আমরা মহি পাইছিলেন, কয়েকজন মারাও গেছেন তারা, তাদের নিয়ে এই বাংলাদেশ সেন্টারের সাথে আমাদের সবার একটা আন্তরিক সম্পর্ক, কারণ যেহেতু বাংলাদেশের আছে, আমরা অনুরোধ করবো আর কি, কালকেও করছি প্রেস কনফারেন্সে, আজকেও করি, আপনারা সমাধান করেন। কারণ মানুষের এক একটা ভিডিও যখন ছাড়ে, মানুষের যদি গালি দেখেন, মানুষের যখন দেখেন, আসলে খুব লজ্জা লাগে। আপনাদের অনুরোধ করবো যে আপনারা যে কোনো ভাবে হোক, মোহিত ভাই আছেন যথেষ্ট, আপনারা মিলে এটা সমাধান করেন, সুন্দর সমাধান করেন। এই কোনো কিছু ভুগে নাই। সেদিনের যে ঘটনাটা, সেটা তো সাংবাদিকদের কোনো দোষ সেখানে হয়নি। ধরেন আমরা একটা কমিটি মিটিং এ তো সাংবাদিক আনার কোনো বিধান নাই, কারণ ওখানে আইন প্রণয়ন হয়, নিয়ম তৈরি করা হয়। তবে যদি সেখানে আনতে হয়, পূর্ব অনুমতি নিয়ে আলোচনা করে আনতে হয়। তো মিটিংটা দেখেছেন হাই কমিশনার, উনি প্রশ্ন করেছেন, মিটিংটা দেখেছি আমি চেয়ার অ্যাকশনে, আমার অনুমতি ছাড়া সাংবাদিকরা আসলেন কিভাবে, একটা বৈধ প্রশ্ন ছিল। তো আপনাদেরকে এই কথা বলে শেষ করতে চাই, আপনাদের কোনো অ্যাকশনের প্রতি আমাদের কোনো আপত্তি নাই, কোনো খেদ নাই, দুঃখ নাই। যদি আমাদের কোনো কথায় কাজে আপনারা সেটা অন্যভাবে নেন, যেটা একটু আগে আমার ফয়সাল ভাই বলেছেন, এটা তো রেকর্ডিংটা আমি বলতে গিয়ে সেটা শুটিং, মানে আপনাদেরকে ক্রিটিসাইজ জন্য কথা বলা হয়নি। ক্লিয়ার, দ্যাটস ফাইন। ওকে, শাহবেলাল, নেক্সট কোশ্চেন। শাহবেলাল, আমরা সম্পৃক্ত আছি, আমি শর্ট করে কইলাম, বহুত প্রশ্ন আইছে গতকালকে, যে লোয়ার বাইরে একজনের প্রশ্ন করছিল যে আপনি এক ধরনের আমরা সাংবাদিক ভাইয়া করছিল, আমরা অভিযোগ পাইছি আপনি নিজে নিজে সম্পাদক, তাই তার আনসার হয়েছেন না আমি আইনগতভাবে সম্পাদক। এখনো আরব ভাই এনে প্রশ্ন করছেন আপনি কিলা সম্পাদক, আপনিও আপনারটা ইয়ে করছেন। এখন যেটা আমি বুঝলাম, মানে সাংবিধানিক সংকট আছে, সাংবিধানিক যদি বিশেষজ্ঞ কেউ থাকে, তাদের কোনো কিলা কারণ সেক্রেটারি অনুভূত আমরা ফরিয়াও নাই, তা দয়া করি। আর নাইলে একজন সাংবিধানিক বিশেষজ্ঞ কমিউনিটির স্বার্থে যদি আমরা যারা আছি এরা বা অন্য কেউ করেন, প্রস্তাব হইব আমি মনে করি। আর আরেকটা জিনিস হইল, আপনারা যে সাংবাদিক আমরা আনছেন, আমরার মাধ্যমে আপনারা খিতা ছাড়া ওই জিনিসটা ক্লিয়ার করুক, তখন আমরা হেল্প করার হয়তো আমরা কোনো সুযোগ আইতে পারে। আর আরেকটা জিনিস হইল, কমিউনিটি আপনারা কোন থেকে উঠিয়া দেখতাম হইব, হেরারাও দেখতাম হইব। এর লাগে কইমু যে কালকে দেলোয়ার ভাইয়ে হয়তো তাই আগে বা খুবই কইছেন যে এই কমিশনার আন্ডারে তাই না বইতা না। আর আপনারা হাউসের মাধ্যমে যদি আমরা কিছু কমিউনিটি নেতৃবৃন্দ আসুন, যে সামনের সারি কে মাহবুদা নাজ ফাজা সাহেব বা আমরা ওই যে আমরা জনমতর জিও নবাব পাই, এ ধরনের লোক যদি আই আপনারা দল পার্টিতে তারা কইন যে আমরা দেখিয়ে দিলাম বা তারারে মহামান্য হাই কমিশনারে ডাকেন, আপনারা কিন্তু এটা সারা দিবানি। আমি তো মনে করি সারা দেওয়া উচিত, আর জিনিসটা সমাধানের স্বার্থে আমরা ওটা করতাম। আর একটা জিনিস ছিল, আমি সবার একটা ভাই প্লিজ মারতে দিন, এত প্রেস কনফারেন্স করতাম না। আরেকটা জিনিস ছিল, প্রত্যেক মানুষের আশা আছে মেম্বার হইব, এরা বলছেন 500 রুপিয়া দেওয়া যায় না, আপনারা কিতা ইনিশিয়েটিভ যদি মেম্বার করেন বুঝবো আপনারা জনগণের কাম করতা, নাইলে তো বুঝতাম হইব যে লাভ কত ওটা শেষ আমার। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন যে আপনি হইন আমার, মানে আমি লিগাল সেক্রেটারি, দেলোয়ার ভাই হন দেলোয়ার ভাই লিগাল সেক্রেটারি। এখন প্রশ্নটা হইল 2006 সালের চ্যারিটি আইনও লেখা আছে,
কোন অর্গানাইজেশন চলবো তার গভর্নিং দলিলে, এবং গভর্নিং দলিল হলো 1948 এর অ্যাক্ট হুইচ ইজ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম নাই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 44 দ্বারা আপনারা সবাই ইংলিশ পড়তে পারেন, ওখানে আছে নিয়া করিয়া দেহুকা ক্লিয়ারলি লেখা। ওই যে আগে কইছি কাউন্সিলর প্রথম মিটিং 49 পিপলকে দাওয়াত দেওয়া হইব। 49 পিপলের মধ্যে যারা উপস্থিত থাকবা, 9 জন নইলে পড়াম হইতো নাই, যারা উপস্থিত থাকবা তাদের মধ্যে ইলেকশনের মাধ্যমে 7 জন ভাইস চেয়ারম্যান, 1 জন সেক্রেটারি, 3 জন সহ সেক্রেটারি, 1 জন চিফ ট্রেজারার, 2 জন জয়েন্ট ট্রেজারার নিয়োগ করব। আমার এখানে লেখা আছে 44 দ্বারা ক্লিয়ারলি লেখা আছে। তো যেহেতু দেলোয়ার ভাই আমিও লেখছি কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং নাই, ইলেকশনের দিন বিকালে তাই নিজে নিজে সেক্রেটারি ঘোষণা করছেন, এটা তো নিঃসন্দেহে সেটা আমাদের অসাংবিধানিক। আর আমি কিভাবে সেক্রেটারি হইলাম, অনেক মিটিং হয়েছে, তারপরে দেলোয়ার ভাইয়ের নিজের স্বাক্ষরিত নোটিশ, আগের হাই কমিশনার আমরা এবং দেলোয়ার ভাই সহ যৌথ স্বাক্ষরিত নোটিশে জানুয়ারি মাসের 11 তারিখে টাইম নির্ধারণ করা হয়েছে, সময় নির্ধারণ হয়েছে মিটিং, সেই মিটিংয়ে আমি সেক্রেটারি হয়েছি, সম্পূর্ণরূপে বৈধ মিটিং। কিন্তু তারপরেও কমিউনিটির স্বার্থে আমরা এই যেটা একটু আগে আপনারা কইছেন যেটা ওয়াউটটা কেটা নেগোসিয়েশনের ছাড়া কোনো উপায় নাই। আপনারা যেটা কইলেন আমার তাহের ভাই, নাহাজ পাশা ভাই, আপনারা এই দেশ আপনাদের কথায় চলে ব্রিটেন, এটা আমার ব্যক্তিগত অভিমত নয়, এটা আমার মনে সবাই মানবেন। উদ্যোগ নেন আপনারা, আমাদের জুবাইর ভাই আছেন, আমার তাইসির ভাই আছেন, তাইসির ভাই আমার সাথে ব্যক্তিগত বন্ধু হিসাবে কথা বললেই বলেন ভাই একটা নেগোসিয়েশন, আমরা বলি যে আপনারা নেগোসিয়েশনের পথে যেদিকে ডাকবেন আমরা সেদিকেই যাব, কারণ আলোচনা ছাড়া নেগোসিয়েশন ছাড়া তো আর কোনো উপায় নাই ভাই। আর মেম্বারশিপ সংবিধানের 1 নম্বরে বলা আছে পরিষ্কার, 1983 সালে মে মাসের 9 তারিখ এটাকে চ্যারিটি করা হয়েছে। তো চ্যারিটির সময় একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, সেখানে সাবস্ক্রাইবার কারা সেটা বলতে হয়। 1 নম্বর দ্বারায় বলা হয়েছে প্রপোজ সাবস্ক্রাইবার 500, ক্ষমা ইংরেজি সিনট্যাক্স দ্বারা বোঝেন বাক্য গঠন রীতি, ক্ষমা দিলে বাক্য অসমাপিকা রয়ে যায়, সমাপিকা করতে হলে ফুল স্টপে দিতে হয়। ফুল স্টপের আগে বলা হয়েছে, সমাপিকা ক্রিয়ায় গিয়ে বলা হয়েছে সিনট্যাক্সে যে টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি উইল ইনক্রিজ ইট। এখন আপনি 1000 করেন 5000 করেন, সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা সবাই মেম্বার যদি হতে চান, কে সেটা বাধা দিবে? এটা বাংলাদেশের অর্গানাইজেশন, যত খুশি আপনারা আসেন, আমরা সবাইকে মেম্বার করবো, কোনো বাধ্যবাধকতা নাই। এই ব্যাংকিং এর যে সমস্যাগুলো আর কি, চ্যারিটি কমিশনে কোনো অভিযোগ গেলে এই ডিজলভ হওয়ার কি অন্য কোনো কনসার্ন আছে কি না, কি বলে আপনি মনে করেন? ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি ইনকাম আইছি ভাই 16 তারিখ 2024 অক্টোবরের 16 তারিখ চ্যারিটি কমিশন একটা চিঠি দিছে, তারপরে আরো বহু চিঠি দিয়ে বলছে যে তোমাদের সংবিধানে যেটা লেখা আছে মেমোরেন্ডামের 3-এর আপনার যে আলফাবেটিক যে 4-এর 3-এ লেখা আছে উপধারায়, যে কোনো ডিসপুট হলে এই অর্গানাইজেশনকে মিডিয়েশনের মাধ্যমে সেটা শেষ করতে হবে। এই কথাটা চ্যারিটি কমিশন বহুবার বলেছে, কিন্তু আমরা সলিসিটার দিয়ে চিঠি দিয়েছি আমাদের প্রতিপক্ষকে মিডিয়েশনের জন্য, সেটা কোনো নিষ্পত্তিতে আসতে পারে না। ওই আম্বিয়া ভাইয়ের একটা জিনিস আমি আগে অ্যাভয়েড করে গেছি, তাহের ভাই আর নাসের মাঝে শুনেন একটা জিনিস আমি অ্যাভয়েড করে গেছি। উনি যে বাবু ভাই প্রশ্ন তো সবাই করতে স্যার, আচ্ছা হ্যাঁ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ এনেছিলেন যে লিগ্যাল স্ট্যাটাসটা কোথায়। আগের হাই কমিশনার যিনি, উনি আমাকে একটা ইমেল করেছিলেন যে আপনাদের সংবিধানের একটা লিগ্যাল মতামত নেওয়া দরকার। তো এটা আমার সাথে করসপন্ডেন্সের সময় ওনার চাকরি চলে গেছে, কিন্তু আমরা তো লিগ্যাল স্টার্ট করে দিছি, তখন একজন কিউসির কাছ থেকে আমরা লিগ্যাল অপিনিয়ন নিয়েছি। এই যে কথাগুলো আজকে বললাম, ওই লিগ্যাল কমিশনার আমাদেরকে চিঠি লিখে দিয়েছে দেলোয়ার ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট সঠিক হয় নাই, 1 বছর পর তাদের ডাইরেক্টরশিপ চলে গেছে। যদি আপনারা সাংবাদিকরা দেখতে চান এই লিগ্যাল অ্যাডভাইসটা, যদিও এখন পর্যন্ত কনফিডেন্সিয়াল, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত, যেটা বর্তমান হাই কমিশনার দেখেছেন লিগ্যাল অ্যাডভাইস কিউসি থেকে। আমি যেগুলো বলেছি যে ওই অ্যাপয়েন্টমেন্টটা ঠিক হয়নি এবং তাদের 1 বছর পর তাদের ডাইরেক্টরশিপ চলে গেছে। যদি আপনারা দেখতে চান, যারাই দেখতে চান, আমি এটা এই কনফিডেন্সিয়াল রিপোর্টটা দেখাবো। ঘটনাটা ঘটছে যে এটার জন্য কমিউনিটির জন্য লজ্জা। আর 1 বছরের ভিতরে 4টা প্রেস কনফারেন্স হলো এখানে, আপনাদের 2টা, ওনাদের 2টা। যেটা হলো যে হাই কমিশনের ভূমিকা নিয়ে, যে হাই কমিশন গতদিন এক প্রেস কনফারেন্সে বলেছেন ওই দিন প্রোগ্রামে কিছু সিলেক্টেড সাংবাদিক ছিলেন। আসলে আপনারা একটু আগে একটা শব্দ ইউজ করে ফেলেছিলেন, একটা উদ্যোগ করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু হাই কমিশনার যে আমি পরে গেছি, যখন হামলা হয়, পুলিশ যখন আসলো, তখন কিন্তু আমি ঢুকছি, তখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু
আমাকে বলা হয়েছে আমি ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি বলছি না, আমি ঘটনাটা আগে বুঝি, তারপর আমি দেখবো কি করে, কারণ আমি তো জানি না কি হচ্ছে। তা হাই কমিশনারে সাংবাদিকদের দেখে তিনি যেভাবে হেপলেন এবং তুড়ি মেরে কথা বললেন, ওইভাবে আঙ্গুল দেখলেন, আমরা ফুটেজে এটা দেখছি। আসলে একজন কূটনীতিক হিসাবে এই ব্যবহারটা অথবা বডি ল্যাঙ্গুয়েজ আসলেও বাংলাদেশের মতো সেন্টারের একজন চেয়ারপারসন হিসেবে আপনারা এটা সমর্থন করেন কিনা একটা। আর পরে দেখলাম যে সাংবাদিকদের বিপক্ষে হাই কমিশনার কিন্তু পুলিশে কমপ্লেইন দিচ্ছে, এটাও আমি ভিডিওতে দেখছি। উনি বলতেছেন আমার পারমিশন ছাড়া এখানে রেকর্ড করা হচ্ছে, পুলিশ বলছে এটা পাবলিক প্রপার্টি এবং অফকমের বিষয় আছে, কারণ এখানকার যারা সাংবাদিক ছিল তাদের ন্যূনতম এই ধারণাটা আছে কোনটা রেকর্ড করা যাবে কোনটা রেকর্ড করা যাবে না। এই যে হাই কমিশনার বাংলাদেশের, উনি তো দেশের সর্বোচ্চ ব্যক্তি, উনি যেখানে যাবেন ক্যামেরা থাকলে সমস্যা কি? উনি যদি সৎ এবং উনার যদি অবস্থান যদি ক্লিয়ার থাকে, ক্যামেরা বলেন না কেন বলে আমি অপমানিত হয়েছি। পরে দেখলাম ওই আমি উনাকে সুযোগ দিছি, ভিতরে যখন গেছে দুই পক্ষ কিন্তু তর্ক করছে, উনারকে কথা বলার সুযোগই দিচ্ছে না। সুটন ভাই আমার পাশে ছিল, আমি কাউকে দমক দিয়ে বললাম যে আপনারা মহামান্য হাই কমিশনারের কথা শুনেন, উনি কি বলতে চায়। উনি কথা বলার পর কাগজ একটা বের করলো, পড়লো, পরে চলে গেল। কিন্তু এই যে পরিস্থিতি এতটুকু হলো, উনার কর্মকর্তাকে কেউ দাওয়া করলো, গালিগালাজ করলো, ওই দিন ওই জায়গায় সাংবাদিকরা তো স্পেস দিল, আমরা উনার পিছনে ঘুরলাম, আমাদের প্রশ্ন আছে, উনি ওইখানে বললো না কেন আমি অপমানিত হয়েছি, দেশের সর্বোচ্চ ব্যক্তি, আমার কমিউনিটির কাছে বিচার, আপনারা ওই আমাকে এটা করলেন কেন? উনি সাংবাদিককে প্রতিপক্ষ বানিয়ে চলে গেলেন, আবার ব্রিটিশ পুলিশে বিচার দিলেন। এই কমিউনিটির যারা সাংবাদিক তারা তো কমিউনিটির জন্য কাজ করে, এই বাংলাদেশ সেন্টার তো আপনাদেরও, আমরা তো মনে করি আপনারাও এই সেন্টারের অংশ। এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? প্রশ্নটা করলে এবং উনি উত্তর দিলে ভালো হইতো। তবে আমার মানে প্রাসঙ্গিক অভিজ্ঞতাটা বলি। মির্জা ভাই উনি যখন আমার ইন্টারভিউটা নিচ্ছেন, আপনারা দেখেন ফুটেজ এসে দেলোয়ার ভাই আমাকে বাধা দিচ্ছেন যাতে আমি কথা না বলি। আমার সাথে এটা সৃষ্টি করা হয়েছে। তখন ফয়সল ভাই আপনি তখন গেছেন, দ্বিতীয় দফায় হাই কমিশনার আসার সময় গেছেন, আমি তো সব দেখছি। প্রথমে যখন মাননীয় রাষ্ট্রদূত ঢুকলেন, এই যেখানে আসলাম, বসার ব্যবস্থা করা আছে না, একজন রাষ্ট্রদূত মনে করেন কোন সবকিছু বাদ দেন, সেখানে একটা চেয়ার পর্যন্ত বসার জন্য নাই। উনি ঢুকার সাথে সাথে একটা মিটিং এর জন্য গেছেন। মিটিং এ একটা শব্দ বলা হয় ডেকোরিয়াম। তো সেইটা হলো যে সেখানে মিটিং আমরা সবাই বসবো, আমরা আলোচনা করব, আপনার অভিমত আমার অভিমত এগুলো নিয়ে আমরা আলোচনা করব। উনি ঢুকার সাথে সাথেই তো সেখানে দেলোয়ার ভাই পিছন থেকে কথা বলা, তখন ফয়সল ভাই আপনি ওখানে নাই, দেলোয়ার ভাই কথা বলা শুরু করছেন এবং ওনার কথার প্রেক্ষিতে উনি বলছেন আমি তো চেয়ারম্যান, আমি মিটিং ডেকেছি, সাংবাদিক ভাইরা আসলেন কিভাবে? উনি প্রশ্ন রেখেছেন। পরবর্তী সবকিছু আপনারা ফুটেজে দেখেছেন। আর পুলিশের কথা যেটা বললেন, দ্বিতীয় দফায় যখন উনি এসে ঢুকেন তখন আমাদের সাংবাদিক ভাইরা ওনার ছবি তুলছেন, তো উনি বলছেন আপনারা বন্ধ করেন, আমি চাই না যে আমার অনুমতি তারা ছবি তোলা হোক। তখন পুলিশ বলছে এটা হলো আপনার আউটসাইডটা হলো পাবলিক প্লেস, পাবলিক প্লেসে যদি সাংবাদিকরা ছবি তুলেন আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু আপনার ভিতরে গেলে সাংবাদিকরা ছবি তুলতে হলে আপনার পারমিশন লাগবে। এই কথাটাই বলা হয়েছে, আমি জানি না সেটা অভিযোগ, তো সেই জন্য বললাম এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি আনসার দিলে ভালো হবে, আমার অভিজ্ঞতাটা বললাম। আর আবার শেষ করে ফেলি, আবারও বলছি উইদাউট এনি প্রেজুডিস, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা। ওই যে বললেন শব্দের কথা, এগুলা ভুল ছাড়া আর কোনো কিছু না। আমরা শেষ করে রাখবো। আমরা তো তেমন উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ বা স্টেট দেখলাম না, যেমন দেখার মতো। খুব সুন্দর একটা প্রশ্ন বাইরে করছেন, যেটা কেউ অফ অ্যাসোসিয়েশন, আমার থেকে বিজ্ঞ লোকসকল বসা তারা কনফার্ম করবেন। আর একটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে এইমস এন্ড অবজেক্টিভস, কি জন্য এই চ্যারিটি প্রতিষ্ঠা করা হয়েছে, এগুলো তো আইনে চলে, 48 আইনে বলছে কেন করবেন, সেটা হলো মেমোরেন্ডাম। আর কিভাবে এটা চালাবেন সেটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আপনি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন পড়ে দেখেন, গত 2 বছর ধরে এখানে যা করা হচ্ছে সম্পূর্ণরূপে মেমোরেন্ডামের ভায়োলেশন। এটা কোনো ক্লাব নয়, এটা একটা চ্যারিটি। চ্যারিটির মেমোরেন্ডাম অনুযায়ী প্রজেক্ট নিতে হয় এবং ওই প্রজেক্টে কাজ করলে সেটা চ্যারিটির ওয়ার্ক হয়। যেগুলি হচ্ছে আমাদের পয়সা খরচ করে সম্পূর্ণরূপে মেমোরেন্ডাম বিরোধী কাজ করা হচ্ছে। যেটা আপনি বললেন যে আমাদের একটাই কথা, যেটা আমাদের কমিউনিটি অর্গানাইজেশন, এখানে এইমস এন্ড অবজেক্টিভস যেটা মেমোরেন্ডামে বলা হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে স্ট্র্যাটেজি ঠিক করে প্রজেক্ট অনুযায়ী কাজ করতে হবে, তবেই আমাদের পয়সা দিয়ে সে কাজ। আমি সকল ডক্টরেট একটা 200 টাকা দিয়ে কিনে আনলাম, আমাকে আপনি ওখানে সম্বর্ধনা দিলেন, এটা চ্যারিটি ওয়ার্ক নয়। আমার পয়সা সেখানে ব্যয় হলে সেটা আপনি অন্য খাতে ব্যয় করেছেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন আচুরি বাবু। যে ঘটনাটা ঘটছে এটা ফুললি আনএক্সেপ্টেবল এবং ডিসিপ্লিনারি ইস্যুস। গালাগালি করা হয়েছে,
মিসবিহেভ করা হয়েছে, লাথি দেওয়া হয়েছে, গাড়ি থেকে ঠান্ডা দিয়ে বের করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আপনারা এখন পর্যন্ত কেউ দাবি করছেন না যে সংশ্লিষ্ট ব্যক্তি যারা এটার সাথে সংশ্লিষ্ট আসলে তারা কোনো ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া? এটা আজকেই লিখে দিছি, এটা লিখে দিয়েছেন আপনারা, কিন্তু আপনারা তো সংশ্লিষ্ট জায়গায় আপনারা সাংবাদিকদের সাথে এসে দাবি করছেন যে আমরা ডিসিপ্লিনারি চাই, কিন্তু আপনারা তো এটার সাথে সংশ্লিষ্ট। এই দাবিটা আপনারা করবেন সংশ্লিষ্ট জায়গায় বা চ্যারিটি কমিশন অন্যান্য যেখানে দেয়া লাগে, এগুলো কিন্তু হচ্ছে না। ফার্স্ট ইন দিস ইনসিডেন্টস অর ডিসিপ্লিনারি, এটা ডাইরেক্টলি মানে রিঅ্যাকশন হয়েছে হাই কমিশনারের এগেইনস্টে। হাই কমিশনার কোনো ধরনের পাওয়ার মিসইউজ করছেন না। আচ্ছা, এজিএমএ পাস করতে হয়। এজিএমএ সাধারণ সদস্য হলে পাস করার আগ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। এই যে সকল সিদ্ধান্ত হয়েছে সেটা ওই লিগাল অথরিটি বলে দিছে এগুলা কোনো সিদ্ধান্ত হয় না, এগুলা সব বাতিল। ইজিএম যেটা করেছিলেন সাধারণ মেম্বার সেটা স্ট্যান্ড করে এরা বলছে আর সব বাতিল। তো সেই জন্য আপনার কথা বললাম যে ডিসিশনটা নিতে হবে, কিন্তু আমাদেরকে প্রপার ওয়েতে প্রথমে কমে আলোচনা করতে হবে, ওই সিদ্ধান্ত এজিএমএ নিয়ে সেখানে পাস করতে হবে অথবা এজিএমএ পাস করতে হবে। এটা হলো একটা পর্যায়। আর দ্বিতীয় পর্যায়ে হলো একটু আগে আমি বলেছি যে আগামীতে যারা এখানে আসবেন তাদের সিআরবি চেক করতে হবে, কারো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, আর মেন্টাল ডিজিজ আছে কিনা। যদি মেন্টাল ডিজিজ থাকে আপনাকে খুন করে ফেলবে, পাবলিক প্লেসে যাওয়ার তাদের অধিকার নাই। এগুলো করব ইনশাআল্লাহ। আনসার ক্লিয়ার। সাদাজিয়ান খান, ছাত্রদেরকে সহায়তা দেওয়া। আমার প্রশ্ন, গত 2 বছরে আপনারা কি ধরনের সহায়তা দিয়েছেন, কতজন ছাত্রকে সহায়তা দিয়েছেন? আর একটা বিষয় আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকটা ভাইরালি, হাই কমিশনার কামড় দিয়েছেন, 5 বার কামড় দিয়েছেন। আমরা হাই কমিশন যোগাযোগ করলাম, হাই কমিশনকে বলা হলো যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, ওইখানে আর অনেকেই ছিলেন, আপনারা কথা বলতে পারেন। তা আপনার এখানে কারা ছিলেন জানি না, যদি কেউ থেকে থাকেন একটু নিশ্চিত করবে কামড় দিয়েছেন কিনা, দিলে কোথায় কামড় দিয়েছেন তাদেরকে একটু নিশ্চিত করবে। কবিতার শেষ 4টা চরণ আপনারা তো সোসাইটিক এবং সবার কাছে জোর হাতে বলতেছে। উনি বলেছিলেন কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরের কামড়ানো কি মানুষের রুহা পায়? তো আমরা ভিডিও ফুটেজে দেখেছি কে কারে কামড় দিয়েছে, যে দিয়েছে সে বুঝবে আমার এই কবিতাটা। না, স্পেশাল প্রশ্ন ছিল হাই কমিশনার কামড় দিয়েছেন না, 5 বার কামড় দিয়েছেন স্পষ্ট করে বলছেন। আপনার কি মনে হয় হাই কমিশনার কামড় দিয়েছেন ফুটেজে আছে? উনি বলেন যে ঘটনা ঘটছে অথবা ঘটে নাই। না, এটা ঘটে নাই, কেউ কাউকে কামড় দেয় না সেখানে। এটা কমিউনিটি অর্গানাইজেশন, এর উপরে যে রুমগুলো ছিল আগে ছাত্ররা আসতেন থাকতেন, কিন্তু এটা ওই রিনোভেশনের সময় কমিটি একটা কোম্পানিকে সেটা ভাড়া দিয়ে দিয়েছেন। সে সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার অনেক অভিযোগ আছে। আমি কোম্পানি হাউসে একটা রেকর্ড দেখেছি, এখানে আরেকজন আছেন উনিও দেখেছেন। এই উপরটা যখন ওই কোম্পানিকে ভাড়া দেওয়া হয়, ওই কোম্পানির একটা রেস্টুরেন্ট ছিল, সেটা আমাদের কিছু কিছু ডাইরেক্টর এখন মালিক। এই বিষয়গুলো ইন্ডিপেন্ডেন্ট অথরিটির মাধ্যমে ইনভেস্টিগেশন না করে আমরা তো কাউকে দোষারোপ করতে পারবো না। আমরা বলতে পারবো না দুষ করেছেন ওরা দুষ করেছেন, এগুলো স্পেকুলেশন। আর ওই ছাত্রদের ওই জায়গাটা ওটা মুক্ত না করা পর্যন্ত তো ভাই আর এখানে দেওয়া হচ্ছে না, বুঝছেন? ওটা তো অবমুক্ত করতে হবে প্রথমে। আমার লাস্ট প্রশ্ন, গতকাল এখানে একটা সাংবাদিক সম্মেলন, গতকাল এখানে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে, আমি আসতে পারি নাই। এই সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে যে হাই কমিশনার আমাদের কমিটিকে বিভক্ত করেছেন, এবং গতকাল সাংবাদিক সম্মেলন থেকে হাই কমিশনার কয়েকজনের রিজাইন পদত্যাগের দাবি করা হয়েছে। এই ব্যাপারে তোমাদের কি অভিজ্ঞতা? এটা আচ্ছা, ফুটেজ গালিগালাজ করা হয়েছে, যারা এই কাজটা করেছেন তাদের উচিত রাষ্ট্রদূত এবং বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। সেখানে রাষ্ট্রদূতের পদত্যাগের দাবি যেটা উঠেছে সেটা আমার ব্যক্তিগত অভিমত সম্পূর্ণ অযৌক্তিক, এবং সেটা প্রত্যাহার করে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। থ্যাংক ইউ। ভেরি লাস্ট কোয়েশ্চন। মানে সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়ার পরে যে উদ্যোগটা নিল এবং যে অ্যাক্টিভিটিস গুলো হলো, এটাকে মনে হচ্ছে কমিটিকে বিভক্ত করতে হবে। কমিটি বিভক্ত করার জন্য ওখানে আচ্ছা, কালকে যারা দলের আপনি পারলে সেটা ক্যান্সেল করে দেন। এখন ওনাদের এবং হাই কমিশনের মধ্যে আলোচনা তো কালকে তারা ডিসক্লোজ না করা পর্যন্ত আমরা জানতাম না। তো এই প্রশ্নটা তারা হাই কমিশনার মহোদয়কে ওখানেও করেছিলেন, আপনাদের উপস্থিতিতে ওই ফুটেজে আছে, আপনারা দেখেন। উনি বলেছেন যে যেহেতু ইলেকশনের সময় এসে গেছে, আমি তাদের সাথে আলোচনা করে মিটিং দেখেছিলাম যে ইলেকশন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে গেল, নতুন কমিটির হাতে ছেড়ে দিলেই তো শেষ হয়ে গেল। উনি চেষ্টা করলেন যে নভেম্বর মাসে আপনাদের ইলেকশন ডিউ, আমি যুক্তির কথা বলছি, কাউকে সমর্থন করা আমার উদ্দেশ্য নয়, যে নভেম্বর মাসে যদি সর্বাত্মক একটা ইলেকশন হয়ে যায়, নতুন কমিটির হাতে আমরা সবাই মিলে ক্ষমতা দিয়ে দিই, তাহলে তো সমাধান হয়ে গেল।
আপনি বললেন উনি কিভাবে বিভেদ সৃষ্টিটা করলেন, উনি তো ঐক্যের কথাই বললেন, সমাধানের কথাই তো বললেন সাংবিধানিকভাবে, এটা হলো যুক্তির কথা। আর যদি এই ধরনের প্রশ্ন করতে হয় তাহলে আপনারা ওনাকেই করবেন, সেটা আমি ওনার প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? আমি সব সময় বলছি, এখনো বলছি, পরস্পরের বন্ধু এবং আত্মীয় স্বজন। আর বাংলাদেশ সেন্টারটা হলো আমাদের কমন ইন্টারেস্টের জায়গা, এটা শুধু মেম্বারদের না, হোল কমিউনিটির, এটা আমাদের জাতীয় সম্পদ। আপনারা সবাই, আপনাদের কথা সবাই শুনবে, মাননীয় রাষ্ট্রদূত, আপনারা, আমরা দেলোয়ার ভাইয়েরা সবাই মিলে বসে আমরা কথা বলি, আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, সবাই মিলে আলোচনা করে আমরা একটা নেগোসিয়েশন করে নতুন নির্বাচনের মাধ্যমে যারা উপযুক্ত লোক আসবেন, আমি সবচেয়ে প্রথমেই বলবো আমি থাকবো না, এই উপযুক্ত লোকদের হাতে আমরা দিয়ে একটা নির্বাচনের মাধ্যমে আমরা যদি এটাকে সমাধান করি সেটাই সমাধান। এখন আমি যদি আমার কথা বলি, আপনি আপনার কথা বলেন, আর সমঝোতায় না আসে, আলোচনা না হলে তাহলে সমাধান কিভাবে হবে? সমাধান হবে আলোচনার মাধ্যমে। আপনারা উদ্যোগ নেন, আপনারা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আসলে বেশি না, আপনি একটা দুইটা কইতে পারবেন না, জায়গা কি সব জায়গা কি না না আমি কই না, আমি সংক্ষেপে অলরেডি আপনারা আমরা ইন্টারভিউ নিব, এখন আপনি ইন্টারভিউ বলে দেবেন। ধন্যবাদ সবাই আসার জন্য। আজকে আমাদের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের সকলের প্রতি আমার একটাই দাবি, আসেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত, আমাদের কমিউনিটি, আমরা সবাই মিলে আলোচনায় বসি এবং আলোচনা সাপেক্ষে এবং আমরা সবাই মিলে আলোচনা সাপেক্ষে, বাংলাদেশ সেন্টার হলো আমাদের কমিউনিটি অর্গানাইজেশন, আলোচনা সাপেক্ষে সাংবিধানিকভাবে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা একটা মিনিট, আমাদের আপনারা সবাই এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে একটাই আপনাদের কাছে দাবি, আসুন, বাংলাদেশ সেন্টার হলো আমাদের কমিউনিটি অর্গানাইজেশন, সেখানে আমাদের বহু মত থাকতে পারে, আমাদের অনেকের অনেক অপিনিয়ন থাকতে পারে, আমরা সবাই বসি, আমরা কাউকে প্রতিপক্ষ মনে না করে আমরা সবাই বসে আলোচনা করি সাংবিধানিকভাবে। আমাদের মাননীয় রাষ্ট্রদূত, আমাদের দেলোয়ার ভাই সহ আমাদের যারা আছি, আমরা সবাই বসি, আপনারা কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, সবাই মিলে আমরা যৌথভাবে বসে সাংবিধানিকভাবে আমাদের আগামী নির্বাচনের জন্য আমরা একটা কমিটি প্রস্তুত করে নির্বাচন করে নবনির্বাচিতদের হাতে আমরা ক্ষমতাটা দেই এবং আমরা সবাই সহযোগিতা করে এই অর্গানাইজেশনটাকে সামনের দিকে নিয়ে যাই। আমরা প্রতিপক্ষের দুশ্মন এবং প্রতিপক্ষ হয়ে লাভ নয়, আমরা সবাই একপক্ষ হয়ে আলোচনার মাধ্যমে আমাদের যত মত বিরোধ আছে এটাকে আমরা নিষ্পত্তি করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে যাই। আপনারা যে উদ্যোগ নেবেন আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। একটা প্রশ্ন, রাষ্ট্রদূত সহ 3 জনের প্রত্যাহারের জন্য এই বিষয়ে আপনাদের কি মন্তব্য থাকবে? আমি একটু আগে সমস্ত কথা বলেছেন, প্রথমে তাদেরকে রাষ্ট্রদূত, ওনার সহযোগী এবং রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। রাষ্ট্রের সম্পর্কে কি বলা হয়েছে আপনারা দেখেন ভিডিওতে, তো ওনাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এই দাবি যারা জানিয়েছেন তাদেরকে দাবিটা প্রত্যাহার করা উচিত, কারণ এটা সম্পূর্ণ অযৌক্তিক অন্যায় দাবি। আমাদের দেশে একটা কথা আছে না, প্রবাদ বাক্য, আমাদের সিলেটি ভাষায় বলে, মারে তো মারে আবার খুঁজেও। তো আমার কাছে মনে হচ্ছে যে যারাই গালিগালাজ করলেন তারাই যদি আবার ওই ভিকটিমকে বলেন যে আপনাকে পদত্যাগ করতে হবে, এটা তো হলো না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরেকটা জিনিস হলো, যে কোনো প্রতিষ্ঠানে সিআরডি যে পলিসি এন্ড প্রসিডিউর থেকে সেফগার্ডিং এর বিষয়টা, ভবিষ্যতে কি যারাই আসেন তাদের এইরকম যে ঘটনাটা ঘটছে, এইরকম জায়গাতে ইনভেস্টিগেশনের কি সাংবাদিকভাবে কোনো সুযোগ আছে কিনা? না আছে। আপনি একটা জিনিস দেখবেন, বিশেষ করে আমেরিকাতে হয়, স্কুলে গিয়ে শুটিং করে লোক মেরে ফেলে। একজন মানুষকে গালিগালাজ করা এবং আপনার গুলি করে মারা, এগুলো মানসিক মেন্টাল আপনার কিছু ডিস্টারবেন্সের প্রমাণ পাওয়া যায় থেকে। সেই জন্য ব্রিটেনে একটা স্ট্যান্ডার্ড আইন আছে যে কোনো পাবলিক প্রতিষ্ঠান যদি কেউ সার্ভ করতে হয় তাদের জন্য সিআরবি আগে কথাটা ছিল, এখন ডিবিএস হয়েছে, ওই চেকটা করতে হয় এবং এটা চ্যারিটি আইনে এটা বাধ্যতামূলক সেটা করা। আমার মনে হয় অতীতে তো আমি এখানে ছিলাম না, আমি তো এই প্রথম, অতীতে এগুলা তো করা উচিত ছিল, কিন্তু যদি করা না হয় তাকে আমি আমার ইয়েতে আজকে বলেছি ভবিষ্যতে সেটা ম্যান্ডেটরি, সেটা করতেই হবে।
এই সমস্ত চেক করার পর যারা ক্লিয়ার হবেন তারা এখানে বডিতে আসতে পারবেন, না হলে তো আইন অনুযায়ী আসা যায় না ভাই। ধরেন আমার মানসিক রোগ আছে, আমি আপনার সাথে বসে আপনাকে কিল করলাম, তো সেই জন্য এই সেফটি এগুলা আইনত এগুলা করতে হবে ভবিষ্যতের জন্য। ওকে ফজল ভাই বলতে আমি খুব মর্মাহত, দেখা গেছে যে বিগত দিনও একটা ডিসিপ্লিনই ভাবে তারা কিনে নিয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন মহিম ভাইয়ের উপরে, এটা কিন্তু কোনো বড় না, এটা মিটিংও বইলে এইদিকে দিকে হয়। কিন্তু এইরকম একটা পরিস্থিতির উপরে কালকে যে প্রেস কনফারেন্স হয়েছে, যে নাকি আপনারা সিসি করা তান্ডে খান্দা লইয়া বইয়া তাই কিন্তু বর্তমানে প্রেস কনফারেন্স করা আপনারা এটা দেখছেন, ফুটেজও দেখছেন, কে করছেন, কালকে যে বনো আসলে ওটা আপনারা দেখছেন। তাহলে দেখা গেল এটা একটা ব্যক্তিগতভাবে এই জিনিসটা তারা লইয়া যায়। পরে হইল গত ইলেকশনের সময় আমি যে সময় আইসলাম, আমরা কিন্তু নতুন হামাইছি, হামানির পরে দেখলাম যত অনিয়ম এই সংগঠনের ভিতরে দেখা গেছে। গত ইলেকশনের সময় যে সময় যেমন দুইটা ক্যাটাগরি মেম্বারের লোক আমার যোগাযোগ হয়েছে, একটা হইল পার্মানেন্ট মেম্বার ওকে, বা আরেকটা মেম্বার হইল গিয়া লাইফ মেম্বারকে যে সময় আমরা আদ দিলাম, দেওয়ার পরে দেখা যায় এখানে তো হল ফ্যামিলি হারাই উঠে কইলে এখন যে 500 উপরে নেওয়া যাইত না, 500 উপরে নেওয়া যাইত না। তাহলে আমি আপনার তো রক্ত হইমু, একটা হইল গিয়া বাংলাদেশের সম্পদ, পাবলিক সম্পদ, এই জিনিসটা আপনার প্রশ্ন করতে হামাই যাইব নি, আমরা ওটা হামাই যাইব, তারা করে হামাই যাইত না। এই জিনিসটা তারা কুলসিত করিয়া তারার মাধ্যমে রাখার লাগে ফ্যামিলি মেম্বার করে এখন বড়পুর তার ফুয়া বাতি যারা হারে রাখছে। একটা দেখা গেছে বিগত দিনও যে জিনিসগুলা হয়েছে, আমি কইম আমার পার্লামেন্ট মেম্বার যারা আছে এরা হইল গিয়া সমাজের ব্যক্তিত্ব, তারা ইকবাল ভাই, মুনিম ভাই, মুকিত ভাই, এই ক্যাটাগরির নাজ পাশা ভাই, এরা হইল সমাজের ব্যক্তিত্ব। এখন বর্তমানে দেখা গেছে প্রথমেই তো আপনার তো সংগঠন পার্লামেন্টের মেম্বার, আপনারা একটা উদ্যোগ নৌকা প্লিজ বর্তমানে একটা কুলুষিত হয়ে যাক। আজকে এই জিনিসটা যে বর্তমানে কনস্টিটিউশন আমরা করলাম, কনস্টিটিউশন উপরে হইলাম গিয়া আপনারা আমরা আজকে এই অসম্মানজনক যে জিনিসগুলো ওর রিয়েলি আমরা বর্তমানে আমরা যারা আছি আপনার অসম্মানিত বোধ করলাম, আমরা এইখানেও নিয়ে হারে আমরা বেজ্জত করা এখানে মাঝে, কারণ এখানে মাঝে একটা গোষ্ঠীর ভিতরে হামাইয়ে বইতাছে। প্লিজ আপনারা যারা কমিউনিটির ব্যক্তিত্ব আছেন আপনার আগাইয়া আউকা, যারা পার্লামেন্ট মেম্বার আপনার ব্যক্তিত্ব আপনাদের সংগঠন আপনার আউকা, আর কমিউনিটির আর ব্যক্তিত্ব কল আছেন এরা হারিবার চেষ্টা করুকা, কারণ একটা গোষ্ঠীর ভিতরে হামাইয়া বইতাছে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, সরি উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখানে আপনারা সাংবাদিক আছেন, এখানে মুরব্বী আছেন, কমিউনিটির নেতা আছেন, তাদের কাছে একটাই অনুরোধ যে এখানে যখন এই বাংলাদেশ সেন্টারটা টকেজের থেকে নেওয়া হয়, টকেজের নাম নিশ্চয়ই শুনেছেন, তারা চ্যারিটি কাজ করত, ওখানে সমস্ত কমিউনিটিকে সার্ভ করা হতো এবং তাদের কন্ডিশনে ছিল যে এটা যখন যারা কিনবেন তারা ঠিক কমিউনিটির সার্ভিসের জন্য এটাকে ব্যবহার করা হবে। এখন আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা শুরু হয়েছে, আপনার উদ্দেশ্যটা কি সেটা আপনাদের বুঝতে হবে। এখানে মানির প্রশ্ন আছে, টাকা পয়সার লেনদেন আছে, কারণ এখানে কমিউনিটির কোনো সার্ভিস পাচ্ছে না আপনার কোনো বাচ্চারা ওখানে গান শেখানো হতো, নাচ শেখানো হতো, পড়ানো হতো। আমি যে একজন ওখানে এই এডুকেশন কোঅর্ডিনেটর ছিলাম স্যাটারডে স্কুলের জন্য, A level, O level, 3 সায়েন্সেস পড়ানো হতো। এখন ওইখানে কোনো কিছু করা হচ্ছে না, যেখানে ছাত্রদের জন্য কয়েকটি রুম ছিল, যারা আসতো পয়সা দিতে আমরা কম খরচে থাকতে পারতো। এখন সবগুলোকে এটাকে কনভার্ট করে ওখানে ফ্ল্যাট করা হয়েছে এবং ফ্ল্যাট করা হলে এখান থেকে যে আয় হচ্ছে, প্রথম যখন মুজিবুর রহমান ছিল তখন 7,000 পাউন্ড এটাকে ওদের লোন ছিল। এখন এই এসে গত 16 বছরে এটা কত লোন হয়েছে আপনারা ইসেতে দেখতে পাবেন। এখন কথা হলো যে এটাকে কমিউনিটি সেন্টারকে যখন আপনার বাণিজ্য সেন্টার করা হয়, এটা কখনোই কমিউনিটি থেকে অনুমোদন করা উচিত না। আপনারা সবাই মিলে এটাকে এই বাণিজ্য সেন্টারটি কমিউনিটি সেন্টার কমিউনিটির হাতে দিয়ে দেন। এবং আমি তো মনে করতে পারছি না যে চ্যারিটি কমিশন এখনো কি হিসাবে এটাকে এই বাণিজ্য সেন্টারকে কি চ্যারিটি কমিশনের আন্ডারে থাকতে পারে, কারণ এখানে কমিটির জন্য কোনো কিছু করা হচ্ছে না। আমরা চাচ্ছি যে অনতি বিলম্বে আপনারা সবাই মিলে আমরা মিলে এই দুর্বৃত্তায়নদের হাত থেকে বাংলাদেশ সেন্টারকে উদ্ধার করে কমিউনিটির কাছে দিয়ে লোকাল কমিউনিটির সারা
লন্ডনের কমিউনিটির জন্য এদের কাছ থেকে সেবা পায়, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আমি সবই নিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করছি, ডু দ্যাট, যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ভালো। আলোচনা করে আমাদের সংবিধান অনুযায়ী একটা নির্বাচন করে নতুনদের হাতে এটা দিয়ে দেওয়া, এটাই আর কোনো কিছু না। চাচা, আপনার বক্তব্য কিটা, এই যে ঘটনা ঘটলো আপনারা কিটা চাই সমাধান কিটা এবং এটা সুন্দর সমাধান কিটা? আমি যেটা মনে করি যে এই যে ঘটনাটা হয়েছে, হাই কমিশনার আসছিলেন এইটা একটা সমাধান করার জন্য, অনেক মিথ্যা কথা বলা হচ্ছে। কারণ আপনি ফুটেজে দেখবেন যে কি হচ্ছে, আমি অস্বীকার করতেছি, এই ফুটেজটাইকে অস্বীকার করতেছি। মিথ্যা বলারও তো একটা সীমা থাকা দরকার। আপনার প্রমাণ যেটা আছে এটাকে আপনি অস্বীকার করতেছেন। আমি লাথি মারি নাই, তো আপনারা সবাই দেখতেছেন লাথি মারা হয়েছে। তো এই সব মিথ্যা কথা বাদ দিয়ে আসেন, এই কমিউনিটির সবাইকে আমি অনুরোধ করতেছি, আমার কাছ থেকে বা আমার গ্রুপের কাছ থেকে আপনারা সব সহযোগিতা পাবেন। আমরা এখানে বসার জন্য আসি নাই, আমারও বয়স হয়ে গেছে, সব মিলাইয়া আমি চাই এই বাংলাদেশ সেন্টার যেন আগের মতো আমাদের মুরব্বীরা যে উদ্দেশ্য করেছিলেন এই উদ্দেশ্যটা যেন আমি এখানে পাই। এখানে আমার অনেক ভুল আছে, আমি অন্যরকম বলতেছি যে আমি অনেক সংগ্রাম করেছি এইটার পিছনে। আমার বন্ধু নবাবউদ্দিনের রিপোর্টটা আপনি দেখেন কি হয়েছে এই সেন্টারে। এই সেন্টার অনেক ঝগড়া করে আমি আনছিলাম, আমার ভিডিওতেও আছে, আমি বলছি আমি এইটা গাত থেকে উঠাইয়া নিয়ে আসছি, আপনারা নেন চালান। এখন আমি তো বুঝতে পারি না এটা এইরকম হবে, এইরকম হওয়ার যুক্তিটা আমি বুঝতে পারি নাই। হয়তো আমার মানুষ চিনারও আমার অভাব আছে, আমি মানুষ চিনতে পারি নাই। তো এই জন্য আমি এই দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যে আমি মানুষ চিনতে পারি নাই, আমার ভুল হয়েছে। আমি যদি মানুষ এই যে সিআরবি এইগুলা চেক করে যদি ঢুকাইতাম। আর একটা জিনিস আপনারা দেখছেন যে বাজারেও ওই যে গত বছর একটা ঘটনা হয়েছে, বাজারে গিয়ে বংশ পরিচয় গরু কিনতে হয়, তো আমি ওই বংশ পরিচয়টা বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, মাফ করে দিয়েন সবাই। আমার একটা প্রশ্ন, আমি আমার ভুল আছে, আমি মাফ চাইবো। আমি যদি মানুষ না হই তাহলে তো আমি ভুল চাওয়ার প্রশ্নই আসে না। গরু ছাগল তো ভুল করে না।